আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে দেখতেছিলাম এটা আমরা টেবিল নিয়ে কাজ করছি, আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম নিয়ে কাজ করা হয়েছে, রাইট? তো আমরা ফর্মের বিভিন্ন কিছু দেখেছি গত ক্লাসে, আরো কিছু ছিল যেগুলো ফেলে দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমরা লাস্ট ক্লাসে চেক বক্স পর্যন্ত ছিলাম। আজকে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেডিও বাটন। আর গত ক্লাসের ফাইলেই কাজ করি, জাস্ট আমি এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে নিয়েছি। আর আপাতত আমরা এখান থেকে টেবিলটাকে ফেলে দেই, এগুলো রাখার দরকার নাই। এইখান থেকে এই পর্যন্ত স্যার এগুলো স্ক্রিন ফেলে কি দিলাম। শেয়ার করছেন? ও স্যার আচ্ছা, স্ক্রিন স্ক্রিন শেয়ার করে নাই। আচ্ছা, আমি স্যার শেয়ার করে দিচ্ছি। ওকে, এখন ঠিক আছে, রাইট? আমরা যেটা যেটা করেছি আবার একটু বলি। দেখেন, আমরা হচ্ছে গত ক্লাসের ফাইলেই আছি আর কি। হ্যাঁ, এখানে জাস্ট আমরা আজকে ডে 5 লিখে দিয়েছি, আর হচ্ছে আমাদের উপরে যে টেবিলটা ছিল এই টেবিলের কোডগুলো আমরা ফেলে দিয়েছি, এগুলো রাখার দরকার নেই। এই অবস্থায় রেখে আমরা রিলোড করি। এই হচ্ছে আমাদের ফর্ম বর্তমানে। আচ্ছা, এবার আমরা কাজ শুরু করে দেই। কাজ শুরু করে দেওয়ার জন্য আমরা এখানে কাজ করব। তো আমরা এখানে একটা H3 ট্যাগ নিচ্ছি আবারও। এখানে ছিল সিলেক্ট ইওর কোর্স, আমরা এইটাকে জাস্ট কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম, এখানে লিখলাম সিলেক্ট ইওর ফেভারিট কোর্স, এরকম কিছু একটা লিখলাম। অ্যান্ড দেন ব্রাউজারে একটা রিলোড করলে আমরা দেখব যে এখানে কিছু একটা আসছে। আচ্ছা, এখানে আমরা কি করেছি আপনার, আচ্ছা এখানে ফেভারিট কোর্স না দিয়ে এখানে ধরেন অন্য কিছু দিই। ধরেন আমরা এখানে লিখলাম পেমেন্ট মেথড, এরকম কিছু একটা লিখলাম। ঠিক আছে, তো ধরেন কেউ একজন এখান থেকে তার কোর্স সিলেক্ট করলো, তারপরে এখানে কি দিলাম পেমেন্ট মেথড, সে পেমেন্ট করবে সাপোজ। তো একজন ধরেন এরকম যে এখান থেকে সে কোর্স এনরোল করবে, কোনো একটা কোর্সে এনরোল করবে। তো কোর্স থেকে যদি সে এনরোল করে, তো ওই কোর্সের পেমেন্ট মেথড সে কি ব্যবহার করবে, তো এরকম কিছু অপশন আমরা দিব। তো যে কোনো একটা অপশন সে সিলেক্ট করতে পারবে। তো হতে পারে বিকাশ, হতে পারে নগদ, হতে পারে রকেট, ঠিক আছে, কিংবা হতে পারে ভিসা কার্ড, মাস্টার কার্ড, এরকম সাপোজ। তো এরকম করে আমরা কিছু অপশন রাখবো, সে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারবে। দেখেন, এখানে আমরা দেখেছিলাম যে সে কোর্স সিলেক্ট করবে, সেখানে যে কোর্স সে কিনতে চাচ্ছে, যেটা যেটা সে পছন্দ করতে মানে কিনবে, সেটা সেটা সে সিলেক্ট করতে চাচ্ছে। যেমন ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, তার যেটা পছন্দ সে সেগুলো সবগুলো সিলেক্ট করবে। এটা হচ্ছে চেকবক্স। আর আমরা গত ক্লাসে আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা কি রেডিও, মানে যে কোনো একটা সিলেক্ট করবে, অনেকগুলো আইটেম থাকবে তার মধ্যে থেকে একটা সিলেক্ট করবে। এমন যদি হয় তখন আমরা কি করব, তখন আমাদের রেডিও বাটন ব্যবহার করতে হবে। আর রেডিও বাটন ব্যবহার করার জন্য আমরা এখানে এখন কাজ করব। তো প্রথমেই আমরা একটা ইনপুট ট্যাগ নিয়ে নিলাম, এখানে আমরা ব্যবহার করব রেডিও। এখন যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা একটা রিলোড করি, তাহলে আমরা দেখব এখানে একটা চলে আসছে। এখানে ক্লিক করলে আমরা দেখব এটা সিলেক্ট হচ্ছে। ওকে, এটাকে রেডিও বাটন বলে, আর এটাকে বলা হয় চেকবক্স। তো এখানে চেকবক্সের মতো আমাদের এখানে কিছু একটা লেখা দরকার। সে যে সিলেক্ট করলো, কি সিলেক্ট করলো সে সেটাই জানে না, তাহলে তো সমস্যা। এজন্য আমরা কি করব, একটা লেভেল ট্যাগ ব্যবহার করব। দেখেন, আমরা গত ক্লাসে যখন কাজ করেছিলাম তখন আমরা বলেছিলাম নেম অ্যাট্রিবিউটটা কিন্তু আমাদের দরকার পড়বে যখন আমরা এইটাকে ডাইনামিক করব, বা এই ফর্মটাকে যখন আমরা মানে ফর্মের ডাটাগুলোকে যখন আমরা কোথাও নিয়ে যেতে চাবো, তখন আমাদের কি দরকার পড়বে, নেম নামের অ্যাট্রিবিউটটা দরকার পড়বে। তা আমরা গত ক্লাসে বলেছিলাম আপাতত যেহেতু আমাদের নেম অ্যাট্রিবিউট লাগছে না, তাই আমরা ফেলে দিয়েছিলাম যেন হিবিজিবি কারো কাছে না লাগে। ঠিক আছে, কিন্তু আমি এটাও বলেছিলাম যে আমরা কিন্তু নেম অ্যাট্রিবিউট অবশ্যই ব্যবহার করব, ডিজাইন করার সময় এটা ব্যবহার করে রাখবো, কারণ এটা ভবিষ্যতে লাগবে। আচ্ছা, তো আজকে এটাকে আমি আর ফেলবো না, ঠিক আছে, এটা এখন লাগবে। রেডিও বাটনে এটা শুধু ডিজাইনের সময়ই না, মানে শুধু ডেভেলপমেন্টের সময় না, ডিজাইনের সময়ও এটা রেডিও বাটনের ক্ষেত্রে দরকার পড়বে। কেন দরকার পড়বে একটু পরেই বুঝতে পারবেন। তো ধরেন পেমেন্ট মেথড আমরা প্রথম অ্যাড করতে চাচ্ছি বিকাশ। এখন সেভ করলাম, ব্রাউজারে এসে রিলোড করলাম, দেখতে পাচ্ছি এখানে বিকাশটা অ্যাড হয়ে গেছে। কিন্তু ক্লিক করলে বিকাশ সিলেক্ট হচ্ছে না, কারণ এটাও আমরা গত ক্লাসে শিখেছি আমাদের ইনপুটের মধ্যে একটা আইডি ব্যবহার করতে হবে। যে কোনো একটা আইডি ব্যবহার করেন, যেমন আমি নাম দিলাম বিকাশ। সেম এখানে যেটা আছে এটাই যে দিতে হবে এমন কোনো কথা নাই, আপনি লিখতে পারেন বিকে, তাতেও কোনো প্রবলেম নাই। আমরা এখানে জাস্ট বিকাশই লিখলাম। আর এখানে তাহলে আমাদের একটা ফর ব্যবহার করতে হবে, এখানেও আমরা লিখে দিলাম বিকাশ।
এখন যদি আমরা একটা রিলোড করি, দেন ক্লিক করার সাথে সাথে দেখব বিকাশ সিলেক্ট হয়েছে। আচ্ছা, তার মানে আমাদের এই অংশটুকু হয়ে গেল। এবার আমরা কি করব, এটাকে জাস্ট কপি করে নিব পরেরটা তৈরি করার জন্য। তো পরেরটা তৈরি করার জন্য আমরা এখানে পেস্ট করে দিলাম জাস্ট কপি করে। আর এইখানে বিকাশের পরিবর্তে এখন আমরা নিলাম হচ্ছে নগদ, ঠিক আছে। আর তাহলে আমাদের অবশ্যই আইডিয়ার ফর চেঞ্জ করতে হবে, আপনারা সবাই জানেন। এখানে জাস্ট লিখলাম নগদ, আর এখানেও তাহলে আমাদেরকে লিখতে হবে নগদ। তো আমরা যদি সেভ করি আর এখানে একটা রিলোড করি, তাহলে দেখবো এই যে নগদ, ঠিক আছে। এরপর আমরা ধরেন আরেকটা নিতে চাচ্ছি, তাহলে জাস্ট পেস্ট করে দিলাম, আগে থেকেই তো কপি করা ছিল। অবশ্যই টাইপ ইকুয়াল টু রেডিও হতে হবে সবগুলোর ক্ষেত্রে। যদি চেকবক্স হয় তাহলে টাইপ ইকুয়াল টু চেকবক্স হতে হবে। ওকে, টাইপের বিষয়টা আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, আজকে আর এখানে আলোচনা করার মতো কিছু নাই, এগুলো আপনাদের অবশ্যই বোঝার কথা। আমরা এখন লিখবো সাপোজ রকেট, এখানে লিখলাম, এখানে সাপোজ আমি রকেট পুরোটা লিখলাম না, লিখলাম শুধু রক। তাহলে এখানেও আমাদের কি করতে হবে, রক লিখতে হবে, তা না হলে দুইটা কানেক্ট হবে না। গত ক্লাসে আলোচনা করা হয়ে গেছে। তো এখানে আমরা তিনটা পেমেন্ট মেথড দেখতে পাচ্ছি, সে তিন ভাবে পেমেন্ট করতে পারবে, বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, কিংবা রকেটের মাধ্যমে। এখন দেখেন, আমি যদি ক্লিক করি বিকাশে, বিকাশ সিলেক্ট হয়ে গেছে। নগদে ক্লিক করি, নগদও সিলেক্ট হয়ে গেছে। রকেটে ক্লিক করি, রকেটও সিলেক্ট হয়ে গেছে। এখন কথা হলো তিনটাই তো সিলেক্ট হলো, তাহলে কি লাভ হলো? সেটা তো তাহলে চেক বক্সের মতোই হয়ে গেল, তাই না? আচ্ছা, তো আমরা তো চেক বক্সের মতো করতে চাই না, আমরা কি চাই? আমরা চাই এটা রেডিও, মানে যেহেতু রেডিও তাই যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, সে তিনটা মেথডেই সিলেক্ট করতে পারবে না, মানে তিনটা থেকে সে টাকা পাঠাতে পারবে না, পাঠালে যে কোনো একটা থেকে তাকে পাঠাতে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে এই নেম অ্যাট্রিবিউট। আমরা এই রেডিও বাটন যখন ব্যবহার করব তখন আমাদের নেম নামের অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। এখন আমরা এখানে নেম ব্যবহারের ফলে আমরা যে কোনো একটাকে সিলেক্ট করতে পারবো। তো এখন নেম অ্যাট্রিবিউটের এখানে কি লিখব? মূলত তিনটার মধ্যে আমরা একই কিওয়ার্ড ব্যবহার করব। যদি আমরা একই রকম কিওয়ার্ড ব্যবহার করি তাহলে ব্রাউজার বুঝবে এইগুলা সবগুলাই হচ্ছে রেডিও, ব্রাউজার দেখবে, এবং সবগুলা নেম যেহেতু সেম, তার মানে এরা সবাই হচ্ছে একই ক্যাটাগরির। এদের থেকে যে কোনো একটাকে সিলেক্ট করা যাবে, এর চেয়ে বেশি সিলেক্ট করা যাবে না। আসেন আমরা চেক করি, তাহলে বুঝতে পারবো। নেমের মধ্যে কি দেয়া যায়? যে কোনো একটা নাম দেন। কি দেয়া যায়? ধরেন পেমেন্ট, ঠিক আছে। যেহেতু এটা পেমেন্ট রিলেটেড আপনার ইনপুট, তাই আমরা এখানে নাম দিলাম পেমেন্ট। তবে এখানে যে পেমেন্টই লিখতে হবে এমন কোনো কথা নাই। আপনি লিখতে পারেন এবিসি, আপনি লিখতে পারেন এক্সওয়াইজেড, আপনি লিখতে পারেন কুলসুম, মাসুম, যেটা খুশি সেটা। কিন্তু আমরা যে ধরনের, মানে যে কারণে আমরা হচ্ছে এই ইনপুট ট্যাগটা ব্যবহার করেছি, ওই রকম একটা কিওয়ার্ড ব্যবহার করব, রিলেটেড একটা কিওয়ার্ড ব্যবহার করব, ঠিক আছে? এটাই প্রফেশনাল। ওকে, তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কি বলে, এখানে এটা যে ব্যবহার করেছি এখানেও আমাদের তাহলে সেমটা ব্যবহার করতে হবে, পেমেন্ট। এবার দেখেন, আমি জাস্ট দুইটার মধ্যে ব্যবহার করেছি, এটার মধ্যে কিন্তু ব্যবহার করিনি, মানে রকেটের মধ্যে। কেন করিনি? একটা জিনিস বোঝানোর জন্য। একটা রিলোড করেন, এবার দেখেন আমরা যেই দুইটাই ব্যবহার করেছি, পেমেন্ট এবং পেমেন্ট, এই দুইটার নেম যেহেতু সেম, ব্রাউজার বুঝে নেবে এই দুইটা রেডিও যেহেতু সেম নামের অধিকারী, তার মানে এদের দুইজন থেকে একজনকে সিলেক্ট করা যাবে, এর বেশি সিলেক্ট করা যাবে না। এখন যদি আপনি এখানে নগদে ক্লিক করেন, দেখেন নগদ সিলেক্ট হয়েছে। বিকাশে ক্লিক করেন, দেখেন বিকাশ সিলেক্ট হয়েছে। নগদ কিংবা বিকাশ, নগদ কিংবা বিকাশ। কিন্তু দেখেন রকেটে যখন ক্লিক করবেন, রকেট কিন্তু আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। কেন? কারণ রকেট ওদের ক্যাটাগরিতে নাই, ওদের ক্যাটাগরিতে এই দুইজনই আছে, পেমেন্ট নেম, কিন্তু রকেটের নেম খালি। তো এইখানে যদি আপনি লেখেন পেমেন্ট, এবার দেখবেন যে হ্যাঁ, যে কোনো একটা সিলেক্ট হবে, রকেট, নগদ কিংবা বিকাশ। দেখেন যে কোনো একটা। আমরা এবার আর তিনটা সিলেক্ট করতে পারছি না। তার মানে আমরা বুঝতে পারলাম যে রেডিও বাটনগুলোতে নেম অ্যাট্রিবিউট আমাদের সেম রাখতে হবে। যাদের মধ্য থেকে আমরা একজনকে সিলেক্ট করতে চাচ্ছি তাদের সবার নেম একই ভ্যালু হইতে হবে। যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু হবে না। যেমন আপনি এখানে লিখলেন সবগুলোর মধ্যে, দুইটার মধ্যে লিখলেন পেমেন্ট, আর শেষেটা লিখলেন পেমেন্ট, ঠিক আছে, টিটা বাদ দিয়ে দিলাম। এখন কিন্তু আর হবে না, এখন দেখবেন এটা আলাদা হয়ে গেছে। দেখেন বিকাশ কিংবা নগদ আপনি সিলেক্ট করতে পারবেন, বিকাশ কিংবা নগদ, ঠিক আছে। কিন্তু রকেটে যান, রকেট সিলেক্ট হচ্ছে, নগদও এখানে সিলেক্ট আছে। বিকাশ কিংবা নগদের যে কোনো একটা, রকেট আলাদা, কারণ রকেটের নাম তো ভিন্ন।
এই হচ্ছে বিষয়। তো আমরা যদি এখানে পেমেন্ট ব্যবহার করে দেই আবার, এখন আবার আপনি যে কোনো একটাকে সিলেক্ট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ রেডিও বাটনগুলোর মধ্যে যেগুলো থাকবে তাদের মধ্য থেকে যে কোনো একজনকে ব্রাউজার তখনই সিলেক্ট করতে দিবে যখন সকলের নেম সেম থাকবে, এই নেম অ্যাট্রিবিউটের ভ্যালু সেম থাকবে। যদি নেম অ্যাট্রিবিউটের ভ্যালু সেম না হয় তাহলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা, এবার করণীয় কি? এবার করণীয় হচ্ছে আমরা আরেকটাতে চলে যাব। ধরেন আমরা এখানে নতুন একটা H3 নিলাম, এইখানে লিখলাম জেন্ডার। এখন আমরা আরেকটা রেডিও বাটন নিচ্ছি। এখন আমরা একটা ইনপুট ট্যাগ নিলাম, টাইপ ইকুয়াল টু ওই রেডিও রাখলাম। জেন্ডার মেল হবে কিংবা ফিমেল হবে আমরা জানি। তো আমরা এখানে হচ্ছে একটা লেভেল ট্যাগ নিলাম, প্রথমে দিলাম ফিমেল। তারপরে আমরা এটাকেই জাস্ট কপি করে নিচ্ছি, নিচে পেস্ট করে দিচ্ছি। এখানে জাস্ট আমরা ফিমেলের পরিবর্তে লিখব মেল। এখন যদি সেভ করে রিলোড করেন তাহলে দেখবেন জেন্ডার ফিমেল অথবা মেল। এখন যেটা করব সেটা হচ্ছে মেলে ক্লিক করলে বা ফিমেলে ক্লিক করলে যেন সেটা সিলেক্ট হয়ে যায় সেই ব্যবস্থাটা করতে হবে। আর সেই ব্যবস্থা করার জন্য আমরা এখানে একটা আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করব। আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করব। আইডি অ্যাট্রিবিউটের মধ্যে আমরা এখানে হচ্ছে যে একটা নাম দিব, আমাদের পছন্দ মতো একটা নাম দিব, সেটার নাম দিলাম হচ্ছে জেন্ডার। ঠিক আছে, তাহলে এখানেও আমাদেরকে একটা ফর ব্যবহার করতে হবে যেখানে আমাদের নাম দিতে হবে জেন্ডার। তো এখানে আবার লেখেন আরেকটা আইডি। আচ্ছা, এখানে জেন্ডার না দেই, জেন্ডার না দিয়ে এখানে আমরা লিখি ফিমেল। এখানে লিখলাম FM, এরকম লিখলাম, এখানেও লিখলাম FM। ওকে, আর এই আইডির মধ্যে লিখলাম ML, আর এখানে আমরা একটা ফর ব্যবহার করব, নাম হচ্ছে ML। আমরা একটা রিলোড করি। এবার দেখেন আমাদের হচ্ছে এই যে এই আইডি আর এই ফর সেম, এই আইডি আর এই ফর সেম। এখন যদি আমরা একটা রিলোড করি, রিলোড অলরেডি করা হয়েছে, তো যাই হোক আমরা যদি মেইলে ক্লিক করি মেল, ফিমেলে ক্লিক করি ফিমেল, দেখেন দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। কেন? আমরা হচ্ছে যে ওই যে নেম দুটাই ফাঁকা রাখছি। এখন কথা হলো এই নেমের মধ্যে আমরা কি লিখব? এখানেও কি আমরা ওইটার মতো পেমেন্ট লিখব? সাপোজ আমরা এখানেও ওই উপরে যেমন পেমেন্ট লিখছিলাম এটা লিখলাম। লিখলে কি হবে? লিখলে কি যেটা হবে সেটা হচ্ছে এই সবগুলো রেডিও একই ক্যাটাগরির হয়ে যাবে। ঠিক আছে, এইটা 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 সবগুলো একই ক্যাটাগরির হয়ে যাবে। এখন দেখেন আপনি বিকাশ, রকেট কিংবা নগদ সিলেক্ট করতেছেন, মেইলে ক্লিক করেন, দেখেন এটাও ডিসিলেক্ট হয়ে গেছে ফিমেল। তার মানে এই পাঁচটা থেকে আপনি যে কোনো একটাকে সিলেক্ট করতে পারতেছেন। আমি নিচে সিলেক্ট করতেছি বা উপরে সিলেক্ট করতেছি, আমাদের হচ্ছে না। কিন্তু আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু তো ভিন্ন পারপাসে ব্যবহার করা। প্রথমটা ব্যবহার করা পেমেন্ট মেথডের জন্য আর দ্বিতীয়টা ব্যবহার করা জেন্ডারের জন্য, তাই না? তো এখন যেই ঝামেলাটা হবে সেটা হচ্ছে আপনার আমাদের এইখানে পেমেন্টটা লিখতে হবে না। আমাদের এখানে যেহেতু ভিন্ন পারপাসে ব্যবহার করা, তাই আমরা ভিন্ন একটা কিওয়ার্ড ব্যবহার করব। তো কোন পারপাসে ব্যবহার করা? জেন্ডার, তাই আমরা এখানে জেন্ডার লিখতে পারি। আমি একটু আগেই বলেছি আমরা যে কোনো কিওয়ার্ড ব্যবহার করতে পারি, বাট আমরা যে পারপাসে ইউজ করব সেইটাই সেই ধরনের কিওয়ার্ড আমরা ব্যবহার করব। তো এখানে আমরা সেটাই লিখে দিলাম জেন্ডার জেন্ডার। তাহলে এই দুইটা শুধুমাত্র জেন্ডার, আর উপরের তিনটা হচ্ছে পেমেন্ট। তো এখন যদি রিলোড করেন এখন দেখবেন আর এই সমস্যাটা নাই। দেখেন বিকাশ, নগদ অথবা রকেট, ফিমেল কিংবা মেল, অর্থাৎ এই দুইজন থেকে একজন, এই তিনজন থেকে একজন। ওকে, এই হচ্ছে আমাদের রেডিও বাটন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে গত ক্লাসে ফেসবুকে আমরা দেখেছিলাম যে আপনারা একটু মাইক্রোফোন অফ রাখেন, যারা হচ্ছে যে আছেন নিজ নিজ দায়িত্বে মাইক্রোফোনটা একটু অফ করে রাখেন। আচ্ছা, আমরা গত ক্লাসে ফেসবুকে দেখেছিলাম যে ফেসবুকের একটা ছিল, দেখাচ্ছি। আমরা যদি ক্রিয়েট অ্যাকাউন্টে যাই তাহলে আমরা দেখেছিলাম যে এখানে এই যে এরকম হচ্ছে ড্রপ ডাউন ছিল। ঠিক আছে, ফেসবুকের তো এইরকম যদি ড্রপ ডাউন আমরা আমাদের এখানে তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করব? তো ফেসবুক এটা ব্যবহার করেছে তার বার্থ ডেটটা নেওয়ার জন্য। আমরা অলরেডি বার্থডে নেওয়ার জন্য একটা ব্যবহার করেছিলাম, সেটা হইতেছে ডেট। ঠিক আছে, যদিও আমরা বোধহয় বলে দেই নাই, তাই না? দেখেন তো, আমরা যদি যাই জাস্ট ব্যবহার করেছি, এখানে বলে দেই নাই। আচ্ছা, ধরেন আমরা হচ্ছে এখানে বলে দিচ্ছি, এখানে একটা লেভেল ট্যাগের মাধ্যমে বলে দেন ইয়োর বার্থডে। ঠিক আছে, বলে দেই, এখানে
সাপোজ এই মাঝখানে একটা বিয়ার ট্যাগ আপাতত ইউজ করি আমরা, যেন হচ্ছে পাশাপাশি না থাকে। হ্যাঁ, একটা রিলোড করে দিলাম, সরি এখানে কেন করতেছি, এখানে একটা রিলোড করে দিলাম, এই যে চলে আসছে। তো এখান থেকে সে বার্থডে নিচ্ছে, এখানে আমরা দেখেছিলাম যে ক্যালেন্ডারটা আসতেছে, বাট আমরা চাচ্ছি এই যে এইরকম করে যদি করি, সরি এই যে এইরকম করে ড্রপ ডাউনের মতো করে করি, তখন আমাদের কি করতে হবে? আচ্ছা ধরেন আমরা ইয়োর কান্ট্রি, সাপোজ আমি বলবো যে আপনার কান্ট্রি, কোন কান্ট্রির মানুষ আপনি, এটা নিব, তখন আমরা কি করতে পারি? তখন আমরা হচ্ছে যেটা করব, বা কান্ট্রি বলেন বা এরিয়া বলেন, যে কোনো একটা নেন। তো ধরেন আমরা একটা ট্যাগ নিব, সেই ট্যাগের নাম হচ্ছে সিলেক্ট ট্যাগ। এই ট্যাগটা নেওয়ার সাথে সাথে দেখেন একটা কিছু আসবে, একটা রিলোড করেন, এই যে দেখেন এখানে কিছু একটা আসছে, ঠিক আছে? কিন্তু এখানে ক্লিক করলে দেখেন, দেখছেন কিছু আসতেছে, বাট এটার ভিতরে কিছু নাই। আমরা ফেসবুকে দেখতে পাচ্ছিলাম যে কিছু আছে, ফেসবুকেরটায় যদি যাই, এই যে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি কিছু আছে, বাট আমাদেরটার মধ্যে কোনো অপশন আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমাদের এটার ভিতরে কোনো অপশন নাই। তারও আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা এটার মাঝখানে একটা গ্যাপ তৈরি করতে চাই। এখানে একটা H3 ট্যাগ নিলাম, এখানে আমরা লিখলাম সিলেক্ট ইয়োর এরিয়া, ঠিক আছে? আমি এরিয়া সিলেক্ট করতে বললাম, তো একটা রিলোড করি, এই যে সিলেক্ট ইউর এরিয়া, এখানে ক্লিক করলে কোনো অপশন নাই। তো আমরা যদি অপশন নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে কি করতে হবে? তখন এই সিলেক্ট ট্যাগের মধ্যে আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে, ট্যাগের নাম হচ্ছে অপশন। এই অপশনের মধ্যে আপনি আপনার এরিয়াগুলো বলে দিবেন। যেমন আপনি এখানে লিখলেন সাপোজ ঢাকা, সেভ করলাম, তারপর একটা রিলোড করলাম, দেখেন এখানে ঢাকা আসছে, ক্লিক করলে যে ঢাকা বের হচ্ছে। এভাবে আপনার যতগুলা এরিয়া রাখতে চান ততগুলো অপশন ট্যাগ আপনি নিবেন। আমি এখানে কয়েকটা জাস্ট কপি করে নিলাম। ঢাকার পরে আমি হচ্ছে এখানে নিলাম হচ্ছে আপনার সিলেট, তারপরে হচ্ছে নিলাম আপনার চিটাগং, তারপর হচ্ছে নিলাম আপনার বরিশাল, আর কি নেওয়া যায়, ধরেন গাজীপুর, তারপর ধরেন খুলনা, এরকম কয়েকটা নিলাম। ব্রাউজারে এসে একটা রিলোড করেন, তো আমরা এখানে দেখব যে এই যে আমাদের এখানে এগুলো চলে আসছে। ওকে, এগুলো নর্মালি হচ্ছে নিচের দিকে আসে, নিচে যদি জায়গা না থাকে সেক্ষেত্রে উপরের দিকে আসে। ওকে, আচ্ছা যেহেতু আমাদের নিচে স্পেস নাই, সেই জন্য উপরের দিকে আসতেছে। ওকে, আর যখন নিচে স্পেস থাকবে তখন নিচের দিকে আসবে। ওকে, দেখলাম যে কিভাবে আমরা সিলেক্ট অপশন ক্রিয়েট করতে পারি। তো ফেসবুক এখানে তিনবার সিলেক্ট নিয়েছে, এই যে এই একটা সিলেক্ট অপশন, এই আরেকটা সিলেক্ট অপশন, এই আরেকটা সিলেক্ট অপশন, ঠিক আছে? তিনটা নিয়েছে, কারণ তাদের তিনটা দরকার ছিল, একটা তারিখের জন্য, একটা মাসের জন্য, আর একটা বছরের জন্য। তো এরকম আপনার যদি একাধিক দরকার পড়ে, আপনি একাধিক নিবেন, ঠিক আছে? তো মূলত বিষয়টা হচ্ছে আপনার আমরা এইভাবে সিলেক্ট নিব, আর ভিতরে যে অপশনগুলো রাখতে চাচ্ছি সেই অপশনগুলো আমরা এখানে রাখতে পারি। এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে দেখেন ঢাকা সবার উপরে আছে, তাই এখানে ঢাকাটা ডিফল্ট ভাবে সিলেক্ট হয়ে আছে। তবে আপনি যদি চান যে কোন একটা নির্দিষ্ট এরিয়াকে সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনি সিলেক্ট করে রেখে দিতে পারেন। যেমন আপনি যদি চান যে কি বলে খুলনাকে সিলেক্ট করে রাখবেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, খুলনার মধ্যে এসে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবেন, সেটার নাম হচ্ছে সিলেক্টেড। এটার কোনো ভ্যালু নাই, তাই ইকুয়াল টু ডাবল কোটেশন দেওয়ার দরকার নাই। এবার একটা রিলোড করলে আপনি দেখবেন খুলনা সিলেক্ট হয়ে আছে, ডিফল্ট ভাবে এটা সিলেক্ট হয়ে থাকবে। পরবর্তীতে আপনি ক্লিক করে যেটা খুশি সেটা সিলেক্ট করাতে পারবেন, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? তো এটা হচ্ছে সিলেক্টেড। ওকে, দেখলাম এটা। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার ওই যে বলতেছিলাম যে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা কি, যে আমরা গত ক্লাসে বলতেছিলাম যে আমাদের কাছে যে ফর্মগুলো থাকে, সেই ফর্মগুলোর ডাটাগুলো মূলত ডাটাবেজে যায়। তো ডাটাবেজে যাওয়ার জন্য আমাদের আসলে প্রত্যেকটা ইনপুটের মধ্যে একটা নেম নামের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর কিছু জায়গায় আমাদের ভ্যালু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। তো ভ্যালু অ্যাট্রিবিউট কেন ব্যবহার করতে হয় সেটা একটু আপনাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন, আমরা যদি এখানে নেইমের মধ্যে কিছু একটা লিখি, তাহলে কিন্তু লিখতে পারবো। যেমন আমি এখানে লিখলাম আমার নাম নাহিদ আফ্রিদি, ঠিক আছে? আচ্ছা, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া ছিল, তো আমরা প্রথমটার মধ্যে লিখে রাখলাম নাহিদ,
দ্বিতীয়টার মধ্যে লিখলাম আফ্রিদি। তারপর আমি একটা ইমেল অ্যাড্রেস দিব, তো ধরেন আমি এখানে লিখলাম nahid@abc.com, সাপোজ জাস্ট দিলাম আর কি। তারপর হচ্ছে একটা এজ দিলাম, ধরেন আমার এজ হচ্ছে 10 বছর। তারপরে হচ্ছে একটা বার্থডে দিলাম, ধরেন এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে যে তারপরে সিলেক্ট ইউর কোর্স, তো এই ক্ষেত্রে আমি ধরেন ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, তিনটা দিলাম। তারপরে পেমেন্ট মেথড ধরেন আমি নগদকে সিলেক্ট করলাম। তারপর জেন্ডার মেল সিলেক্ট করলাম। তারপর এরিয়া ঢাকা সিলেক্ট করলাম। এভাবে আমি সবকিছু সিলেক্ট করে এখানে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। তো এখন দেখেন, সাবমিট যখন হবে তখন ডাটাবেজে হচ্ছে সবগুলো ইনফরমেশন যাবে না এখন। কেন, কোনটার কোনটা যাবে, কোনটার যাবে না সেটা বলি। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটার ভ্যালু যাবে, এটার ভ্যালু যাবে, এটার ভ্যালু যাবে, এটার ভ্যালুও যাবে, এটার ভ্যালুও যাবে, কিন্তু সিলেক্ট ইউর কোর্স এখান থেকে কোনো ভ্যালু যাবে না। কেন? কারণ এই যে ইনপুটটা এটার মধ্যে আপনি নিজেই লিখে দিছেন, বা আমি লিখে দিছি আমার নাম, ফার্স্ট নেম নাহিদ, এটার মধ্যে আমি নিজে লিখে দিছি আফ্রিদি, এটার মধ্যে আমি আমার ইমেলটা নিজে লিখে দিছি। এখানে আমি বলে দিছি যে 10 বছর, এখানে বার্থডেটা আমি সিলেক্ট করে দিছি। কিন্তু এই যে এখানে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়ার্ডপ্রেস, কাস্টমাইজেশন, ডেভেলপমেন্ট, এই যে এখানে যেগুলো আছে, এখানে যে আমি সিলেক্ট করতেছি, এখানে কিন্তু এই ওয়েব ডিজাইন এটা কিন্তু ইনপুট না, এটা কিন্তু লেভেল। ইনপুট কোনটা? ইনপুট কিন্তু এইটা, তাই না? চলেন আমরা একটু দেখে আসি। আমাদের এই যে সিলেক্ট ইউর কোর্স, লেভেলের মধ্যে আমরা ওয়েব ডিজাইন লিখে রাখছি, বাট ইনপুট কোনটা? এইটা। এই ইনপুটের মধ্যে টাইপ ইকুয়াল টু চেকবক্স আছে, ভালো কথা। কিন্তু আপনি যখন এই লেভেলটাকে সিলেক্ট করতেছেন, এখানে যেটা দেখতেছেন ওয়েব ডিজাইন, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, ভালো কথা। কিন্তু ইনপুটটা সিলেক্ট হচ্ছে, এই ইনপুটের ভিতরে কি কিছু লিখছেন? দেখেন তো, এই যে এখানে তো ইনপুটের ভিতরে লিখছি নাহিদ, বা লাস্ট নেমের মধ্যে লিখছি আফ্রিদি, এখানে ইমেলের মধ্যে নিজে লিখে দিছি, এখানে এইচটা আমি লিখে দিছি, এখানে হচ্ছে যে আপনার কি বলে বার্থডেটা আমি সিলেক্ট এখান থেকে বলে দিছি যে বার্থডেটা কবে, এরকম আমি সব কিছু দিয়ে দিছি। বাট এইখানে যে ইনপুট, এইটা কিন্তু ইনপুট, এই ইনপুটের মধ্যে কি কিছু লেখা হয়েছে? লেখা হয় নাই, বা কোনো ভ্যালু দেওয়া হয় নাই। তার মানে এইটা যখন সিলেক্ট করে আমি যখন সাবমিট করব, তখন কিন্তু ডাটাবেজে কোনো কিছু যাবে না। সেই জন্য এই জাতীয় ইনপুটগুলোর মধ্যে আপনাকে একটা ভ্যালু ব্যবহার করে দিতে হবে। কারণ ইউজার এখানে শুধু লেভেলটাকে দেখতে পাচ্ছে, এখানে কোনো কিছু দেওয়ার সামর্থ্য নাই, কারণ এটা শুধু সিলেক্ট করা যায়। যেহেতু এটা শুধু সিলেক্ট করা যায়, তার মানে এখানে কোনো ভ্যালু লেখা যাচ্ছে না। এখানে ভ্যালু লেখা যাচ্ছে, বা এখানে ক্যালেন্ডার থেকে আপনি আপনার বার্থডেটা খুঁজে বের করে দিতে পারবেন, এই যে এখানে কিছু দিলে সেটা আসবে, ঠিক আছে। এখানে আপনি এজ দেন 5 বছর, 10 বছর, 7 বছর, 80 বছর, 90 বছর, যেটা খুঁজে সেটা দেন, সেটা নিয়ে তো কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা কোথায়? এখানে দিছেন, বাট এইখানে কিছুই দেন নাই, এটা শুধু সিলেক্ট করছেন। কিন্তু সিলেক্ট করার পরে এই ইনপুটের মধ্যে কিন্তু কোনো ভ্যালু নাই, ভ্যালু আপনি এখানে লিখেন নাই, তার মানে কোনো ভ্যালু ডাটাবেজে যাবে না। এই জন্য এই জাতীয় ইনপুটগুলোর মধ্যে অবশ্যই আপনাকে ভ্যালু ব্যবহার করে দিতে হবে, অর্থাৎ এখানে আপনাকে লিখতে হবে ভ্যালু, ঠিক আছে। এই ভ্যালু লিখে তারপরে হচ্ছে যে আপনি এখানে আপনি যে কোনো ভ্যালু লিখে দিতে পারেন। যেমন আপনি এখানে লিখলেন ওয়েব ডিজাইন, সাধারণত লেভেলের মধ্যে যেটা থাকবে সেটাই ব্যবহার করা হয়, কারণ ইউজার তো ওয়েব ডিজাইনকে সিলেক্ট করছে, তাই ভ্যালু হিসেবে যেন এখানে ওয়েব ডিজাইনটাই থাকে সেটা অবশ্যই আপনি এনশিওর করবেন। তবে আপনি যদি ওয়েব ডিজাইন না লিখে এমনভাবে লিখেন যেটা লিখলে আপনি বুঝবেন, যেমন আপনি এখানে লিখলেন WD, তাহলেও হবে। আপনি যদি বুঝেন WD মানে ওয়েব ডিজাইন, তাহলে ওকে, কোনো সমস্যা নাই। ডাটাবেজে কিন্তু এখন এই ওয়েব ডিজাইন কথাটা যাবে না, ডাটাবেজে যাবে এখানে যে ভ্যালুটা দেওয়া হয়েছে সেটা, অর্থাৎ WD। তো ডাটাবেজে আপনি টেবিলটা দেখে বুঝতে পারবেন যে এই ইউজার WD সিলেক্ট করেছে, তার মানে ওয়েব ডিজাইন সিলেক্ট করেছে। তো আপনি এখানে যেটা খুশি সেটাই লিখতে পারেন যেন আপনি বুঝতে পারেন, তাহলেই হলো। তো নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে লেভেলে আমরা ইউজারকে যেটা দেখাচ্ছি সেটাই আমরা ভ্যালু হিসেবে সেট করে দিব, অর্থাৎ ওয়েব ডিজাইন। তাহলে এইখানে এই ইনপুটের মধ্যেও একটা ভ্যালু ব্যবহার করতে হবে। এটার মধ্যে কি লিখব? এটার মধ্যে লিখতে হবে গ্রাফিক ডিজাইন। এবং এইখানে আছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এখানেও আমরা একটা ভ্যালু ব্যবহার করব ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। তারপরে এখানেও আমরা একটা ভ্যালু ব্যবহার করব, এটা হবে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। সো আমরা এখান থেকে দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। এখন কিন্তু আমাদের ইউজার এখান থেকে যেটাই সিলেক্ট করুক, তারপরে যখন সে সাইন আপ করবে বা সেন্ড করবে, তখন হচ্ছে আমাদের হচ্ছে এই
ভ্যালুগুলো যেহেতু ইনপুটের মধ্যে দেয়া আছে, সে যেই ভ্যালুটা মানে যেই ইনপুটটা সিলেক্ট করবে সেই ইনপুটের ভ্যালুটা ডাটাবেজে পৌঁছে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে ইনপুটগুলা, এই যে রেডিও বাটন, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম, এটাও কিন্তু সে সিলেক্ট করে দিচ্ছে। বিকাশ, নগদ, রকেট, যে কোনো একটাকে সে সিলেক্ট করে দিচ্ছে। যেহেতু সে এখানে সিলেক্ট করে দিচ্ছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার দেখেন এইখানে আমরা একটা ভ্যালু ব্যবহার করব, এটার মধ্যে লিখে রাখেন বিকাশ। এইখানেও আমরা একটা ভ্যালু ব্যবহার করব, এটার মধ্যে লিখে রাখেন নগদ। এইখানেও আমরা একটা ভ্যালু ব্যবহার করব, এখানে লিখে রাখেন রকেট। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই ভ্যালুগুলো সেট হয়েছে। এখন সে যেটা সিলেক্ট করবে সেখানেই যাবে। ওকে, এখন সে যদি হচ্ছে নগদ সিলেক্ট করে, তার মানে ভ্যালু হিসেবে নগদ সেট হবে। ওকে, ডাটাবেজে সেটা চলে যাবে। পরবর্তী বিষয় হচ্ছে মেল ফিমেলের ক্ষেত্রেও আপনাকে সেটা করতে হবে। এখানে আপনাকে একটা ভ্যালু দিতে হবে, ভ্যালুর মধ্যে আপনি লিখে রাখতে পারেন ফিমেল, আর এখানে আপনাকে একটা ভ্যালু দিতে হবে, এখানে লিখে রাখতে পারেন মেল। এবার যদি আপনি সেভ করে রিলোড করেন, সেই ক্ষেত্রে আপনার এই ইনপুটগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নাই, ভ্যালু ঠিকঠাক মতো থাকবে। এবার আসি পরবর্তী আরো একটা বিষয়, সেটা কি, সেটা হচ্ছে এই যে অপশন ট্যাগ। এই অপশনগুলোর মধ্যেও কিন্তু আপনাকে ভ্যালু সেট করে দিতে হবে, কারণ অপশনের ভিতরে যে ঢাকা লিখছেন, সিলেট লিখছেন, এগুলোও কিন্তু ডাটাবেজে যাবে না। এই জন্য আপনাকে অবশ্যই এখানে ভ্যালু সেট করে দিতে হবে। এবার আপনি এখানে লিখে দেন ঢাকা, এটার ভিতরে যেটা আছে সেটাই লিখতে পারেন, কিংবা আপনার যদি কোনো শর্ট ফর্ম থাকে শর্ট ফর্মও লিখতে পারেন, সেটাও কোনো সমস্যা নাই। যেমন ঢাকার জায়গায় আপনি লিখলেন DHA, এটা দেখলেই আপনি বুঝবেন ঢাকা, যদি এমন হয় তাহলে লেখেন। আবার সিলেটের জায়গায় আপনি লিখলেন SYL, তারপরে চিটাগংয়ের জায়গায় আপনি লিখলেন CGT, এরকম লিখলেন। তারপর হচ্ছে আপনি বরিশালের জায়গায় লিখলেন BAR, ওকে, বিটা একটু বড় হাতে সাপোজ দিলাম আর কি। তারপর হচ্ছে গাজীপুরের জায়গায় আপনি লিখলেন GAZ, লিখলেন আর কি। তারপরে খুলনার জায়গায় আপনি লিখলেন KHU। তো এইরকম করে আপনি হচ্ছে যে কয়েকটা দিয়ে রাখলেন। তো এখন ডাটাবেজে কিন্তু খুলনা লেখাটা যাবে না বা ঢাকা লেখাটা যাবে না, যাবে হচ্ছে এইটা। তো এটা দেখে আপনি বুঝবেন ঢাকা। আর যদি পুরোটা লিখতে চান তাহলে পুরোটাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনি কি লিখতেছেন ভ্যালুর মধ্যে, সেই ভ্যালুটাই আপনার ডাটাবেজে যাবে। সো আপনাকে বুঝেই লিখতে হবে যে এই ভ্যালুটা আসলো, সেটা দেখে আপনি যেন বুঝতে পারেন যে এই জিনিসটা আসছে। ঠিক আছে, মানে এই জেলাটাকে সে সিলেক্ট করছে। এইভাবে আপনাকে এই জাতীয় কিছু ট্যাগ থাকবে যেগুলোর মধ্যে অবশ্যই ভ্যালু ব্যবহার করতে হবে। আর যে ইনপুটগুলোর মধ্যে ভ্যালু লেখা যাচ্ছে, ভ্যালু ইউজার দিয়ে দিতে পারতেছে, যেমন এখানে আপনি আপনার নাম দিয়ে দিতে পারতেছেন, লাস্ট নেম দিয়ে দিতে পারতেন, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে ইমেল অ্যাড্রেস, এগুলো সব দিয়ে দিতে পারতেছেন। এসব ক্ষেত্রে কোনো সমস্যা নাই। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে সবকিছু ওকে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমাদের অবশ্যই প্রয়োজনীয় যে আমাদের ভ্যালুগুলা সেট করতে হবে, যেটা আমি গত ক্লাসে বলি নাই, কারণ অনেকের কাছে হিবিজিবি লাগবে প্রথম দিনই। এবার আসি নেম অ্যাট্রিবিউট। নেম অ্যাট্রিবিউট দিতে হবে। জি, বলতে থাকেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি, কোশ্চেন করেন। স্যার এই যে আগে যেটা করলাম ইনপুট, ওইখানে আপনার যেখানে ট্যাগ শেষ হয়েছে ওইখানে কিন্তু ভ্যালু দিছি, আর এইখানে আপনার এই যে মাত্র যেটা করলাম এখানে কিন্তু আপনার যেখানে ট্যাগ শুরু হয়েছে ওইখানে ভ্যালু দিছি, মানে এখানে কোনো সমস্যা হবে? কোথায় ট্যাগ শেষ হয়েছে যে ভ্যালু অপশনে যে দিছি বলেন ফার্স্টে তো? ভ্যালু দিছি, এই যে এখানে এই যে যে এইটা, এই সিলেক্টের যে নিচে এটা। যেখানে অপশন আছে। আচ্ছা দেখেন, হ্যাঁ অপশন হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ একটা ডাবল ট্যাগ, আর এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। এটা কি ডাবল হ্যাঁ। ট্যাগ? দেখেন তো, এটা না হচ্ছে একটা না না। সিঙ্গেল ট্যাগ। সো এটা শুরুই হয়েছে এখানে, শেষ নাই এটার কোনো। অপশনের শেষ আছে। আর অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি, একটা ও ট্যাগ আচ্ছা আচ্ছা। যেখানে শুরু হবে সেখানে ব্যবহার করা। তো যেহেতু ইনপুট হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এটার তো শুরুটাই আছে, শেষটা নাই। তো আপনি শুধুমাত্র এখানেই জাস্ট ব্যবহার ও করবেন। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। ওকে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, জি জি। স্পান ট্যাগের মধ্যে, স্পান ট্যাগ আর হচ্ছে লেবেল ট্যাগের মধ্যে কি কোনো পার্থক্য থাকে বা পার্থক্য আছে? স্প্যান ট্যাগও একটা যেমন আমরা লিখতে পারি স্পান ট্যাগ দিয়ে, যেমন জি বুঝতে জি পেরেছি। স্যার, যেমন আপনি লিখছেন না, যেমন বুঝতে লিখছেন আপনি পেরেছি আমি। জেন্ডারের ক্ষেত্রেই ইনপুট টাইপ দিয়ে আমি দিলাম, ইনপুট টাইপ দিয়ে সমান ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশন রেডিও দিলাম, তারপর আপনি দিচ্ছেন নেইমের জায়গায় আমি দিলাম জেন্ডার, ভ্যালু হিসেবে দিলাম মেল, এবং আপনার লাস্টে যে দিলাম মেল বা বিয়ার ট্যাগটা দিলাম, সেক্ষেত্রেও তো আমার সেম আপনি যেভাবে করছেন
সেম ভাবে শো করছে, আমি আপনার এটা কি কোনো সমস্যা হবে আপনার এক্ষেত্রে? শেষের কথা বুঝি নাই, আরেকটু গুছিয়ে বলেন। স্যার স্যার আপনি যেমন লিখছেন, যেমন জেন্ডারে লিখছেন, ইনপুট দিয়ে টাইপ দিয়েছেন, হুম, টাইপ দেওয়ার পর ইকুয়াল সাইন দিয়ে রেডি দিয়েছেন, ঠিক আছে, নেইমের জায়গায় জেন্ডার দিয়েছেন, এইটাও ঠিক আছে, ভ্যালু হিসেবে মেল দিয়েছেন, ওইখানে যদি আমি ভ্যালু হিসেবে মেল দিই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? ভ্যালু হিসেবে কি দিবেন? আর আর আমি এই যে এরকম মেইল মেইল জি জি স্যার জি, আপনি এরকম MEN দিতে চান, তাই তো? মেইল স্যার, এখানে যেটা আছে মেইল, আর এটাই তো ওই দেয়া বাইরেও ছিল। আমি ওই জি 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 স্যার, হ্যাঁ, এটাই তো দেয়া ছিল। এবং আমি বাইরেও মেইল লিখলাম, বাইরেও আবার মেইল লিখলাম, হ্যাঁ বাইরেও যদি মেইল লিখি এইখানে সেম ভাবে, এইখানে হ্যাঁ বাইরে মেইল, জি স্যার, তারপরে বিয়ার ট্যাগ দিয়ে দিলাম, তারপর একটা বিয়ার ট্যাগ দিয়ে দিলাম। বিয়ার ট্যাগ দিলে কি হলো? এটা তো একটা ট্যাগ ছাড়া হলো। আপনি কি ট্যাগ ছাড়া লিখবেন? এটাই তো কোনো ট্যাগের মধ্যে থাকলো না। না স্যার, এটা অবশ্যই ট্যাগের মধ্যে লিখতে হবে। HTML এ যাই লিখবেন তারপরে তো শো করে স্যার। শো তো করবেই, সেটা তো একদম শুরুর ক্লাসেই দেখায় আসছি। আমরা প্রথম দিন যখন কাজ করেছিলাম সেদিন কি ট্যাগ দিয়ে লিখছিলাম? আমরা বলছিলাম যে হচ্ছে যে ট্যাগ ট্যাগ জি দিয়ে স্যার, না লিখলেও আসে, কিন্তু আমরা ট্যাগ দিয়ে লিখবো। বাম হাত দিয়ে ভাত খাইলেও তো পেট ভরে, তাই না? কিন্তু আমরা কি বাম হাত দিয়ে ভাত খাই? জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, আমাদেরকে যেটা স্ট্যান্ডার্ড সেটাই ফলো করতে হবে, হ্যাঁ? আচ্ছা, আরেকটা যেন কি বলতে চাচ্ছিলাম, নেম অ্যাট্রিবিউটের কথা বলতে চাচ্ছিলাম, যে নেম অ্যাট্রিবিউট আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা ফ্রন্ট এন্ডে সব ক্ষেত্রে কাজে না লাগলেও এটা ব্যবহার করে রাখবেন, কারণ এই ফর্মটা যেহেতু তৈরি করা হয়েছে, এই ফর্মটা তো অযথা তৈরি করা হয় নাই। এই ডাটাগুলো তো একসময় না একসময় ডাটাবেসে যাবে, আর এটা নেওয়ার জন্য আমাদের নেম অ্যাট্রিবিউট লাগবে। যেহেতু লাগবে তাই আমরা আগে থেকেই এটা ব্যবহার করে দিব। এবার আসলে আমি একটা জিনিস দেখাই আপনাদের। সাপোজ আমি এখানে লিখছিলাম, আবার এগুলা চলে গেছে। আচ্ছা যাই হোক, আমি এখানে লিখলাম, দেখেন আমি আমার নাম লিখলাম, ফার্স্ট নেম নাহিদ, লাস্ট নেম আফ্রিদি, তারপর একটা ইমেল দিলাম, ধরেন nahid@gmail.com, ঠিক আছে। তারপরে আমি হচ্ছে যে একটা এজ দিলাম, 10 বছর, আমি খুব বাচ্চা মানুষ। তারপর হচ্ছে এইখানে একটা বার্থ ডেট দিলাম, আর এইখানে হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস দুইটাই দিলাম। এখানে এবার সিলেক্ট করলাম বিকাশ, এখান থেকে মেইল, এখান থেকে ঢাকা। এবার দেখেন আমি সাইন আপে ক্লিক করব, হ্যাঁ। সাইন আপে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু আসছে কিনা। দেখেন এই যে ক্লিক করার পরে এই যে দেখেন ইউআরএল এর দিকে, ইউআরএল এ কিছু একটা যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে দেখেন, পেমেন্ট ইকুয়াল টু বিকাশ, তারপরে এবং জেন্ডার ইকুয়াল টু মেল, এই দুইটা জিনিস সিলেক্ট হয়েছে, আর একটা কিছু কিন্তু আসে নাই। দেখেন শুধু পেমেন্ট ইকুয়াল টু বিকাশ আসছে আর জেন্ডার ইকুয়াল টু মেল আসছে। কোথা থেকে আসলো দেখাই। দেখেন পেমেন্ট ইকুয়াল টু, পেমেন্ট কোনটা? পেমেন্ট হচ্ছে নেম, ঠিক আছে। এই যে নেম, এই যে নেম, এই যে নেম, তিনটাই কিন্তু পেমেন্ট। এই পেমেন্ট থেকে কোনটা সিলেক্ট হয়েছে? বিকাশ সিলেক্ট হয়েছে, তাই না? বিকাশ, এই বিকাশ ভ্যালুটা কোথায় পাইছে? এই যে এখানে পাইছে, ঠিক আছে। এখানে যদি আমি বিকাশ না লিখে লিখতাম বিকে, তাহলে কিন্তু বিকে আসতো। আমি যদি একটু ব্যাক করি, দেখেন আবার ক্লিক করবে সাইন আপে, ঠিক আছে। ক্লিক করেন, দেখেন এখন কি আসছে? বিকে, বিকাশ আসে নাই। পেমেন্ট ইকুয়াল টু বিকে কোথা থেকে পাইলো? এই যে আমি ভ্যালুর মধ্যে লিখছি বিকে। আমি যদি এখানে বিকাশ লিখি তাহলে আবার বিকাশ আসবে। আবার ব্যাক করেন, আবার এখানে সাইন আপে ক্লিক করেন, দেখেন এবার বাকাশ আসছে। আমি বাকাশ লিখে ফেলছি। আচ্ছা যাই হোক, তো লেখেন এখানে আপনার ব্যাক করেন, এখানে ক্লিক করেন, দেখেন এবার কি আসছে? বিকাশ আসছে। ওকে, তো বুঝতে পারলাম যে হ্যাঁ পেমেন্ট আসছে আর জেন্ডার আসছে, কিন্তু আমরা তো শুধু এগুলো দেই নাই, আমরা তো পুরাটাই সিলেক্ট করছিলাম, মানে সবকিছুর মধ্যেই ভ্যালু দিছি। শুধু পেমেন্ট আর জেন্ডারটা কেন পাইলো? জেন্ডার ইকুয়াল টু মেল পাইলো আর পেমেন্টটা পাইলো, আর একটাও পাইলো না। এর কারণ কি? কারণ আর একটার মধ্যেও নেম অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করি নাই। শুধুমাত্র আমরা এই যে পেমেন্টের জন্য নেম অ্যাট্রিবিউট ব্যবহার করছি আর জেন্ডারের জন্য এগুলো বাধ্য হয়ে ব্যবহার করছি, কারণ এগুলো হচ্ছে সব রেডিও বাটন। রেডিও বাটনের মধ্যে ওই যে নেম অ্যাট্রিবিউট না দিলে যে কোনো একটা সিলেক্ট করা যাচ্ছিল না, তাই আমরা বাধ্য হয়ে এইগুলার ক্ষেত্রেই নেম অ্যাট্রিবিউট ব্যবহার করছি। আর একটার ক্ষেত্রেও কিন্তু আমরা নেম অ্যাট্রিবিউট ব্যবহার করি নাই। এই জন্য আমাদের নেম অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, ঠিক আছে। সবগুলোর মধ্যে আপনাকে নেম অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এখানেও সিলেক্টের মধ্যে ব্যবহার করতে হবে, ইনপুটগুলোর মধ্যে ব্যবহার করতে হবে। জি বলেন। স্যার, নেম অ্যাট্রিবিউট যদি আমি সবকিছুতেই ব্যবহার করি তাহলে কি কোনো সমস্যা হবে? সবকিছুতে ব্যবহার করব, সেটাই তো আমি অ্যানসার দিচ্ছি এখন, সেটা নিয়েই তো কথা বলতেছি। জি স্যার।
থ্যাংক ইউ স্যার। দেখেন আমরা হচ্ছে এটার মধ্যে নেম অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। এখন এটার মধ্যে এই এই ইনপুটটা কি কারণে নেওয়া হয়েছিল? ফার্স্ট নেমের জন্য। সো আপনি এখানে লিখলেন, নেমে লিখলেন এফ নেম, মানে বুঝালেন ফার্স্ট নেম। এর পরেরটার মধ্যে এটা কেন ব্যবহার করা হয়েছিল? আপনার লাস্ট নেমের জন্য। তো এখানে লিখলেন এল নেম। ঠিক আছে, তাহলে আমরা আরো দুইটার ক্ষেত্রে পাইলাম। দেখেন এবার যদি আমরা আবার ব্যাক করি, এবার যদি এখানে একটা ক্লিক করি, ঠিক আছে, এবার দেখেন আপনার, ও আচ্ছা এগুলো সিলেক্ট ছিল না। আচ্ছা আমরা আবার নতুন করে দেখি তো, ব্যাক করেন তো। আচ্ছা নতুন করে আবার দেন, এখানে একটা রিলোড করে দেন, এখানে দেন, এখানে দেন, এখানে আসে না। আচ্ছা ধরেন এটা দিলাম না, ঠিক আছে। আচ্ছা দেন, না দিলে তো বুঝবেন না। ধরেন nahid@abc.com, এগুলো কিন্তু একটাও আমার ইমেল না। ধরেন 3 বছর, ঠিক আছে। এখান থেকে একটা কিছু দিয়ে দেন, এখান থেকে দুইটা সিলেক্ট করে দেন, এখান থেকে নগদ সিলেক্ট করেন, মেল সিলেক্ট করেন, সিলেক্ট করেন। এবার দেখেন কি ঘটে। আমরা কিন্তু নেম অ্যাট্রিবিউট এবার দুইটার মধ্যে অ্যাড করছি, আরো দুইটায় নতুন। সে এই ইনপুটের মধ্যে আর এই ইনপুটের মধ্যে, অর্থাৎ ফার্স্ট নেমেরটায় আর লাস্ট নেমেরটায়। নেম তাহলে কি? এফ নেম। এখানে এফ নেমই লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নাই, আমি আবারও বলতেছি। এখানে যে কোনো কিছু লিখতে পারেন, তবে কোনো স্পেস দিবেন না, একসাথে লিখবেন। আপনি পুরো কথাটাই লিখতে পারেন, ফার্স্ট নেম পুরোটাই লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এখন যদি এই যে সাইন আপে ক্লিক করি, তাহলে দেখেন এবার কিন্তু আমাদের এটা আরো অনেক বড় হয়েছে। দেখেন এফ নেম ইকুয়াল টু কি আসছে? নাহিদ। তারপরে এল নেম ইকুয়াল টু আফ্রিদি। তারপরে পেমেন্ট ইকুয়াল টু নগদ। জেন্ডার ইকুয়াল টু মেল। দেখেন যেগুলোতে আমি নেম অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, সেগুলোর ভ্যালু আমাকে এই ইউআরএল এর মধ্যে এনে দিচ্ছে। ঠিক আছে, মানে এই যে ইউআরএল এর মধ্যে এনে দিচ্ছে, এর পিছনে আবার কারণ আছে। এই ইউআরএল এর মধ্যে আনাটা কিন্তু ঠিক না, ঠিক আছে। আমরা সেক্ষেত্রে ডাটা হচ্ছে যে আপনার সিকিউর থাকে না। তো যাই হোক, সেটা পরে বুঝবেন, যখন আপনারা ওয়েব ডেভেলপমেন্টে যাবেন তখন বুঝবেন। আমি জাস্ট দেখাইতে চেষ্টা করতেছি নেম অ্যাট্রিবিউট ব্যবহার করলে নেম ইকুয়াল টু কি আসতেছে, সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, পেমেন্ট ইকুয়াল টু কি আসলো, কি বলে, জেন্ডার ইকুয়াল টু কি আসলো, সব দেখতে পাচ্ছি। এভাবে আমরা ইনপুট ইমেলের জন্য এখানেও ব্যবহার করব, এইটার জন্য আমরা এখানেও ব্যবহার করব, এই ডেটের জন্য এখানে ব্যবহার করব, ঠিক আছে। তারপরে আপনার চেক বক্সের জন্য প্রত্যেকটার মধ্যে আমরা ইনপুটের মধ্যে একটা করে নেম অ্যাট্রিবিউট ব্যবহার করব। কেন? যেন হচ্ছে কোনটা সিলেক্ট করা হচ্ছে সেটা আমরা দেখতে পারি, বুঝতে পারি। যেমন এই যে এখানে একটাও কিন্তু করা ছিল না। জি বলেন। স্যার, ডাটা সিকিউরিটির জন্য এটা কি করা যায় স্যার? এটা এটা তো ডাটাটা বললাম, হাইড যখন করলে আপনারা ওয়েবসাইট ভালো হবে না? যখন আপনারা ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন তখন এটা আপনারা জানবেন। এখন ওটা নিয়ে আলোচনা করার বিষয় না, ওটা অনেক বিস্তারিত বিষয়। ওটা বলতে গেলে আপনাদের এখন হচ্ছে যে মাথা খারাপ হয়ে যাবে, বা অনেকে এগুলো বুঝবেনও না। সো এটা ওয়েব ডেভেলপমেন্টের পার্ট। আমি জাস্ট হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ওই পার্টগুলো এখানে আলোচনা করতেছি না। আমি জাস্ট বলে দিচ্ছি আমরা ডিজাইন করার সময় কোন কোন বিষয়গুলো কেন ইউজ করতে হবে, জাস্ট বলে দিচ্ছি। যদিও এই অংশগুলোই আপনারা আবার যখন ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, তখন যিনি ক্লাস নেবেন তখন সে এই বিষয়গুলো আপনাদেরকে আবারও বুঝাবে, ঠিক আছে। তারপরেও আমি এখান থেকে জানিয়ে দিচ্ছি কেন আমরা নেম অ্যাট্রিবিউট ব্যবহার করব আর কেন আমরা ভ্যালু অ্যাট্রিবিউট ব্যবহার করব, ঠিক আছে। এভাবে প্রত্যেকটার মধ্যেই আপনি নেম অ্যাট্রিবিউট ব্যবহার করবেন, প্রত্যেকটা ইনপুটের মধ্যে। আর যেখানে যেখানে ভ্যালু প্রয়োজন সেখানে সেখানে ভ্যালু দিবেন। আচ্ছা, আমাদের 40 মিনিট শেষ হয়ে গিয়েছিল প্রথম পর্বের, তাই হচ্ছে আমরা হচ্ছে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। সবাই আবার জয়েন করুক, তারপর আমরা কথা বলছি। আচ্ছা, সবাই বোধহয় আবার জয়েন করে ফেলেছে। আচ্ছা, জয়েন করতেছে, এখনো সবাই করে নাই। আচ্ছা, আমরা শুরু করি। যেটা বলতেছিলাম,
কোন টপিকে ছিলাম আমরা? ওই যে একজন বলতেছিল যে নেম অ্যাট্রিবিউটের বিষয়টা বা ডাটা সিকিউরের বিষয়টা। তো এটা আসলে যখন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, হ্যাঁ, যখন ডেভেলপমেন্ট শিখবেন তখন এগুলো নিয়ে আলোচনা হবে। আমাদের এখন কাজ হচ্ছে শুধুমাত্র ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করা, মানে আমরা ফর্মটাকে কিভাবে নিয়ে আসবো, ফর্মটাকে কিভাবে ডিজাইন করব। আর ডেভেলপমেন্ট পার্টের জন্য আমাদের কিছু বিষয় আগে থেকে করে রাখতে হবে, যেমন এই যে ভ্যালুগুলো সেট করা আর নেম অ্যাট্রিবিউট ব্যবহার করে রাখা। এটা ব্যবহার না করলেও আমরা দেখছি যে সব কিছুই চলে আসতেছিল। ইভেন ভ্যালুগুলো যদি আমরা সেট না করি তাতেও আমরা দেখতেছিলাম যে হচ্ছে যে সব কিছু ইয়ে ছিল। আচ্ছা, আমি ভ্যালুর বিষয়টা একটু ক্লিয়ার করি। দেখেন আমরা এই যে ইনপুটগুলো না, চেকবক্স, সিলেক্ট ইউর কোর্স, এইখানে আমরা একটা নেম অ্যাট্রিবিউট ব্যবহার করি। এগুলো কিন্তু আসতেছে না, এই যে ইউআরএল এ কিন্তু সেগুলো পাই নাই। হ্যাঁ, এখানে একটা নেম অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, যেমন আমরা লিখলাম হচ্ছে ধরেন কি দেওয়া যায়, কোর্স। ঠিক আছে, এখানে দিলাম কোর্স। তারপর হচ্ছে এখানে আরেকটা নেম দিলাম, ধরেন সাপোজ কোর্স। ঠিক আছে, আরেকটা নেম দিলাম, দেখাচ্ছি, জাস্ট লিখতেছি। হ্যাঁ, দেখেন এখানে আমি এখানে কি দিলাম, দেখেন আমি এখানে সবগুলার কি নাম দিছি, কোর্স দিছি। হ্যাঁ, একটা জিনিস বুঝছেন তো, একটা রিলোড করেন, এখানে ব্যাক করেন, ব্যাক করে এখানে ক্লিক করেন। দেখেন আমরা এখানে কোর্স সিলেক্ট করছি, ধরেন ওয়েব ডিজাইন আর গ্রাফিক ডিজাইন। এবার সিলেক্ট করেন, দেখেন এখানে কি আসছে, এই যে দেখেন কোর্স ইকুয়াল টু গ্রাফিক্স প্লাস ডিজাইন, আর মানে প্লাস আসছে মাঝখানে যে স্পেস আছে সেই জন্য। আরেকটা দেখেন এখানে কোর্স ইকুয়াল টু ওয়েব প্লাস ডিজাইন, মানে হইতেছে কোর্স ইকুয়াল টু ওয়েব ডিজাইন আর কোর্স ইকুয়াল টু গ্রাফিক ডিজাইন, দুইটা কোর্স আসছে। ঠিক আছে, দুইটা কোর্স এখানে সিলেক্ট করা হয়েছে, বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন আমি যদি এই যে ভ্যালুগুলা যদি সেট না করতাম, ধরেন আমি এই যে এই শেষেরটা ওয়ার্ডপ্রেস বা এই যে এটা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন যেটা না, এটার মধ্যে কোনো ভ্যালু দিলাম না, দেখেন এই যে এইখান থেকে এই পর্যন্ত ফেলে দিলাম। এবার সেভ করলাম, দেখেন আমি যদি ব্যাক করি, ব্যাক করে আমি যদি এইবার ধরেন এখান থেকে কোনটার জন্য ফেলে দিছি, আবার একটু দেখি তো, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ফেলে দিছি। দেখেন আমি যদি এগুলো সব বাদ দিই, কোর্স ইকুয়াল টু আমি এখানে জাস্ট হচ্ছে এটার কিন্তু নেম আছে, দেখেন নেম আছে কোর্স, ঠিক আছে, কিন্তু ভ্যালু নাই। এবার দেখেন কি হয়, আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন সিলেক্ট করছি, এবার যদি আমি ক্লিক করি, দেখেন তো এখানে আমরা কোনো কিছু পাই কিনা। এই যে দেখেন এফ নেম ইকুয়াল টু নাহিদ, এল নেম ইকুয়াল টু আফ্রিদি, কোর্স ইকুয়াল টু অন, কিছু নাই। ঠিক আছে, কোন ভ্যালুটা সেট হয়েছে সেটা কিন্তু এখানে জানা নাই। ঠিক আছে, কেন জানা নাই? কারণ হচ্ছে এখানে কোনো ভ্যালু নাই। যখন আপনি ভ্যালু দিবেন, ধরেন আপনি এখানে একবার লিখলেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এখন যদি আবার আপনি সেভ করেন, ব্যাক করেন এবং হচ্ছে এখানে ক্লিক করেন, এখন দেখেন কোর্স ইকুয়াল টু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন আসছে। তার মানে বুঝতে পারছেন ভ্যালু কেন দিতে হবে? যেই ইনপুটগুলোর মধ্যে নিজে বা ইউজার লিখে কিছু দিতে পারতেছে না, নিজে কোনো ডাটা সাবমিট করতে পারতেছে না, ওই ইনপুটগুলোর মধ্যে ভ্যালু আবশ্যক। আশা করি বুঝাইতে পারছি। আর নেম অ্যাট্রিবিউট কেন দিতে হবে সেটা তো আগেই দেখলেন, নেম অ্যাট্রিবিউট না দিলে ওই ভ্যালুটাকেই সে ধরতে পারতেছে না, ঠিক আছে, ওইটাই আসতেছে না। সো এই জন্য আমরা নেম অ্যাট্রিবিউটও ব্যবহার করব। ওকে, প্রত্যেকটা ইনপুটের মধ্যে নেম অ্যাট্রিবিউট রাখবেন, কারণ হচ্ছে এই ইনপুট ওই নেম অ্যাট্রিবিউটকে ধরেই ডাটাবেজে আসলে আমরা নিয়ে যেতে পারি। তো এই বিষয়গুলো নেম বা ভ্যালু এগুলো কেন ব্যবহার করবেন জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম। অনেকের কাছে এই জিনিসগুলো হচ্ছে যে একটু ডিফিকাল্ট মনে হইতে পারে, তো যদি মনে হয় আপাতত নেম আর ভ্যালুর কথাটা মাথা থেকে ফেলে দেন, শুধুমাত্র লেভেল ইনপুট ব্যবহার করে আমরা কিভাবে ইনপুট ট্যাগ দিয়ে এখানে নিয়ে আসতেছি এগুলো জাস্ট মাথায় রাখেন। মানে আমরা যে এখানে চোখে দেখতেছি এটাই আপাতত মাথায় রাখেন, এগুলো শিখেন কিভাবে নিয়ে আসা যায়, একটা ইনপুট কিভাবে ব্যবহার করতে হয়, লেভেল ব্যবহার করতে হয়, এটাকে আইডি ফরের মাধ্যমে কানেক্ট করতে হয়, কোন ইনপুটের কোন টাইপ ব্যবহার করলে কি হয়, এগুলো মাথায় রাখেন। ওই নেম অ্যাট্রিবিউট বা ভ্যালু এগুলো আপাতত মাথায় না রাখলেও চলবে, কারণ আপনি যখন ওয়েব ডিজাইনটা ভালো মতো কমপ্লিট করে ওয়েব ডেভেলপমেন্টে যাবেন তখন আপনার কাছে এই জিনিসগুলো তখন আরো ইজি মনে হয়ে যাবে, তখন মনে করবেন যে ও আচ্ছা আচ্ছা। আর এখন তো আমি কিছু বিষয় আলোচনা করলামই, তখন কাজ করতে গিয়ে আপনার তখন এই কথাগুলো মনে পড়বে যে ওহো ওই যে ওটা বলেছিল, হ্যাঁ 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 ঠিক আছে, তখন হচ্ছে আপনার আরো বেশি মনে পড়ে যাবে। সো এগুলো নিয়ে কারো যদি এটাকে পেঁচানো মনে হয়, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছুই নাই, একদিকে ফেলে রেখে দেন। আমি জাস্ট ওইটুকু আলোচনা করছি, ভবিষ্যতের জন্য করে রাখছি,
ইন ফিউচারে যখন কাজ করতে যাবে তখন লাগবে। আপাতত আপনি শুধুমাত্র ইনপুট লেভেল ব্যবহার করে কাজ করতে থাকেন। গত ক্লাসে এই জন্যই নেম অ্যাট্রিবিউট ব্যবহার করি নাই, বলেছিলাম যেটা আসবে, কিন্তু আমরা আপাতত এগুলোকে ফেলে দিয়েছিলাম, কারণ গত ক্লাসে আমাদের নেম অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা ওইটার জন্য এখানে কোনো আউটপুট পাচ্ছিলাম না। আউটপুটটা আসলে আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট করব তখন। ঠিক আছে, ওকে ফাইন। আর এই যে ইউআরএল এই সাবমিট করার সাথে সাথে ইউআরএল এ যুক্ত হয়ে যাচ্ছে, এইটা আমরা হচ্ছে যে ওই ওয়েব ডেভেলপমেন্টে যখন যাব তখন আমরা শিখব। এই ফর্মের মধ্যে মেথড ব্যবহার করতে হয়, বিভিন্ন রকমের মেথড আছে, গেট মেথড, পোস্ট মেথড, বিভিন্ন মেথড আছে। মেথডের মাধ্যমে আমরা এটাকে চেঞ্জ করব। তো এটা যখন যাবেন তখন আলোচনা করবে, যে ক্লাস নিবে সে। আপাতত আমরা ওই দিকে যাচ্ছি না, এখন আমরা আমাদের নেক্সট টপিকে আলোচনা করব। তো নেক্সট টপিকটা কি হবে? নেক্সট টপিক হচ্ছে আমাদের ইনপুট নিয়ে আলোচনা করা হয়েছে, এবার আমরা আলোচনা করব হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ইমেজ। আচ্ছা, ইমেজ নিয়ে আমরা আলোচনা করব। তো এতদিন পর্যন্ত আমরা আমাদের ওয়েবসাইটে যেই কন্টেন্টগুলো শো করিয়েছি এখানে সব কিছু কিন্তু নিজেরা লিখে করছি, বিভিন্ন ট্যাগ নিছি, নিজেরা লিখে দিছি। ওকে, তো আজকে প্রথমবারের মতো আমরা একটা ইমেজ শো করাতে চাই। আর ইমেজ তো আসলে লেখার বিষয় না, ইমেজ আসলে লাগবে আমাদের, যে ইমেজটা আমরা এখানে শো করাবো। তো ইমেজ দেখানোর জন্য আমাদের ইমেজ লাগবে, কোন ইমেজটা দেখাইতে চাই সেই ইমেজটা এখানে লাগবে। তো ইমেজ নিয়ে আসি। আমার কম্পিউটারে অনেক ইমেজ আছে, আমি ইমেজগুলো ডাউনলোড ফোল্ডারে গেলেই পাবো। অনেক ইমেজ ডাউনলোড করা আছে, বিভিন্ন কাজের কারণে ডাউনলোড করা হয়। তো আমরা যদি যাই, এখানে আমরা অনেক রকমের ইমেজ দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনি দু একটা ইমেজ পছন্দ করে নিয়ে যান। ওকে, এটা রিসেন্টলি একটা ক্লায়েন্টের কাজ করতেছিলাম, একটা ই কমার্স ওয়েবসাইট। এইখান থেকে আমরা কিছু ইমেজ নিয়ে যাই, ওনার কাজের জন্য যেই ইমেজগুলো ব্যবহার করা হচ্ছিল এটা নিয়ে যাই। আচ্ছা, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট করতেছিলাম, এটা অবশ্যই স্টুডেন্টদের দেখানোর জন্য। ঠিক আছে, খাবার রিলেটেড যেগুলো সেগুলো একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট ছিল। এই জাস্ট কয়েকটা ইমেজ আমি কপি করে নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে জাস্ট কপি করে নিলাম। কপি করে আমরা চলে যাব হচ্ছে কোথায় চলে যাব? আমাদের ফোল্ডারে। আমাদের ফোল্ডার হচ্ছে এইটা, এইটা, এই যে এইটা। আচ্ছা, যদিও আজকে আমাদের ক্লাস নাম্বার 5, আমরা গত ক্লাসের ফোল্ডারে কাজ করতেছি, তো যাই হোক সমস্যা না। এখানে আমাদের একটা ফাইলই আছে index.html, এখানে আমরা আরো কিছু ইমেজ নিয়ে আসলাম। ইমেজগুলোকে একটু রিনেম করে দেন, কারণ হচ্ছে ইমেজগুলো কি বলে, নাম দিই, বেশি বড় নাম, সেই জন্য এটার নাম দিলাম 2, এটার নাম দিলাম 3। ঠিক আছে, আমি এটা 1 2 দিলাম, এটাকে কথায় লিখলাম, কারণ আবার অনেকে ভাবতে পারেন ইমেজের নাম মনে হয় এইভাবেই দিতে হয়। না, ইমেজের নাম যে কোনো নাম থাকলেই হবে, কোনো সমস্যা নাই, তবে এত বড় নাম দেওয়ার দরকার নাই, ছোট নাম দিবেন আর কি। আচ্ছা, এটার নাম দিলাম 4। আচ্ছা, তো আমাদের কাছে টোটাল 4টা ইমেজ আছে, 1 2, এখানে 3.jpg, আর একটা হচ্ছে 4। আচ্ছা, তো যাই হোক, আমাদের এখানে টোটাল 4টা ইমেজ, এই ইমেজগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আপনার একটা ওয়েবসাইটে 10টা ইমেজ থাকতে পারে, 100টা ইমেজও থাকতে পারে, 500টা ইমেজও থাকতে পারে, সেটা আপনার ব্যাপার। তো ইমেজগুলোকে আপনি এই রুট ফোল্ডারেও রাখতে পারেন, আবার অনেক বেশি ইমেজ হলে আপনি একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারেন। আসলে ভালো হচ্ছে ফোল্ডারের মধ্যেই রাখা, এই রুট ফোল্ডারে না রাখা। তারপরেও আমরা এখানে রাখলাম, এখন আমরা একটু কাজ করব। তো কাজ করব একটু উপরে করি, ফর্মের উপরে, ফর্মটা নিচে থাকুক, আমরা এখানে করি। ঠিক আছে, এখানে আমরা একটা ইমেজ নিয়ে নিচ্ছি। তো না, ফর্ম উপরে থাকুক, আমরা নিচে করি, এই ফর্মের নিচে করি। ঠিক আছে, এখানে এসে আমরা একটা আইএমজি নামক ট্যাগ দিব, এটা একটা সিঙ্গেল ট্যাগ। হ্যাঁ, সাধারণত ওই ট্যাগগুলো ডাবল ট্যাগ হয় যেগুলোর মাঝখানে কোনো কিছু লেখা হয়, আর সাধারণত ওই ট্যাগগুলো সিঙ্গেল ট্যাগ হয় যেগুলোর মাঝে কোনো কিছু লেখার নাই। তো ইমেজ তো আসলে লেখার বিষয় না, যার ফলে হচ্ছে এখানে কোনো কিছু ইমেজটা একটা ডাবল ট্যাগ হয় না, এটা একটা সিঙ্গেল ট্যাগ হয়। তবে এটার মধ্যে একটা অ্যাট্রিবিউট আসে, সেটার নাম হচ্ছে এসআরসি, অর্থাৎ সোর্স। অর্থাৎ আপনাকে এখানে ইমেজের সোর্স কোথায় সেটা বলে দিতে হবে। ঠিক আছে, ইমেজের সোর্স না বলে দিলে এটা কিন্তু ইমেজটাকে খুঁজে বের করতে পারবে না। তো সোর্স কিভাবে বলতে হয়, আপনি কোন ফাইলে কাজ করতেছেন সেটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। আপনার এখন একটাই ফাইল, সো এখন তার একাধিক ফাইল নেই, সো এখানে এখন ভাবার মতো কিছু নাই। তারপরে একটু বলে রাখি, আপনি কোন ফাইলে ইমেজটাকে কল করতেছেন সেটা ইম্পর্টেন্ট। ফাইলটার নাম index.html। তো index.htmlটা কোথায় আছে সেটা আপনাকে দেখতে হবে, এবং আপনি যেই ইমেজটাকে দেখাতে চাচ্ছেন বা শো করাতে চাচ্ছেন ওই ইমেজটা কি index.html যেই ফোল্ডারে আছে ওই সেম ফোল্ডারেই আছে কিনা। যদি সেম ফোল্ডারেই থাকে তাহলে শুধু নাম বলে দিবেন এক্সটেনশন সহ,
যেমন আপনি যদি চান 4.jpg এই ইমেজটা আনতে, তাহলে আপনাকে এই 4.jpg পুরো নামটাকেই কপি করে নিয়ে যেতে হবে। জাস্ট আপনি এই এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে আপনি নামটা বলে দিবেন, কাজ হয়ে গেছে, আর কিছুই করতে হবে না। একটা রিলোড করার সাথে সাথে আমরা ইমেজটা দেখতে পাবো। ইমেজটা বিশাল বড়, এই যে দেখেন বিশাল একটা ইমেজ, এই যার ফলে আমাদের স্ক্রিনটাকে ছেড়ে এটা বের হয়ে গেছে। ঠিক আছে, ইমেজের কোয়ালিটিও অনেক ভালো। ঠিক আছে, তো যাই হোক, আমরা যদি এখানে অন্য একটা ইমেজ আনি 1.jpg, তাহলে দেখতে পারি এখানে একটা রিলোড করেন, হ্যাঁ এই ইমেজটা ছোট, আমরা এটাই রাখলাম, এটা দরকার নেই। ঠিক আছে, এটাকে ফেলে দিলাম। আমরা কিন্তু ইমেজ বড় হলে ইমেজকে ছোট করতে পারি, সেটা সিএসএস এর মাধ্যমে করব, আমরা আপাতত এইচটিএমএল এর মাধ্যমে করব না। তো যখন সিএসএস এ যাব তখন আমরা দেখব। আপাতত আমরা 1.jpg ইমেজটাকে নিয়ে আসলাম। তো দেখেন, শুধু ইমেজের নাম আপনি তখনই লিখবেন যখন আপনি যেই ফাইলে কল করতেছেন ওই ফাইলটা আর ইমেজটা একই ফোল্ডারে একই সাথে থাকে, তখন আপনি শুধু ইমেজের নাম বলে দিবেন। ঠিক আছে, আরেকটা বিষয়, এই যে আমরা সোর্স বলে দিচ্ছি, এই সোর্স বলার নিয়মের ক্ষেত্রে এটা শুধু ইমেজের জন্য প্রযোজ্য না, সরি, যে কোনো ফাইলের জন্য প্রযোজ্য। ঠিক আছে, যে কোনো ফাইলে হচ্ছে যে আপনি এটা ব্যবহার মানে এভাবেই আপনি কল করবেন। যে কোনো ফাইলকে কল করেন, সোর্স বলে দেন, আপনাকে এভাবেই কল করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো হয়ে গেল একটা বিষয়। এখন দ্বিতীয় নাম্বার বিষয় হলো, আমি একটু আগেই বললাম ইমেজটা 100টাও থাকতে পারে। তো ওই 100টা ইমেজই যদি আপনি হচ্ছে এই ফোল্ডারের মধ্যে রাখেন, তাহলে আপনার এই রুট ফোল্ডারটা হিবিজিবি থাকবে। রুট ফোল্ডার মানে বুঝাচ্ছি যেটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। এই যে আজকে প্রজেক্ট ফোল্ডার হচ্ছে এইটা, এটার মধ্যে প্রবেশ করার পরে এই যে এই যেখানে আসলাম, এটা হচ্ছে আমাদের রুট। এই রুটে এত কিছু রাখবো না, যা মানে রাখবো তো এইখানেই সব কিছু, কিন্তু একটু গুছিয়ে রাখবো। তো ইমেজগুলোকে আমরা একটা আলাদা ফোল্ডারে রাখবো। তো একটা ফোল্ডার তৈরি করেন, ফোল্ডারের নাম দেন ইমেজেস। এখন আপনি এই ফোল্ডারের মধ্যে আপনার ইমেজগুলোকে রেখে দেন। ঠিক আছে, তাহলে ইমেজগুলো এখন থেকে ফোল্ডারের মধ্যে থাকলো, আর বাইরে থাকলো না। একটু গোছানো হইলো জিনিসটা। এরকম যদি 20টা ইমেজ থাকতো, সবগুলাকে আমরা এটার মধ্যে রাখতাম, তাহলে একটু গোছানো থাকলো। কিন্তু এই অবস্থায় যদি আমরা আমাদের ব্রাউজারে রিলোড করি, তাহলে ইমেজটা আর পাবো না। এই যে দেখেন, ইমেজটা পাচ্ছে না। এবার আরেকটা জিনিস দেখাই, ইমেজ কেন পাচ্ছে না তার উত্তর দিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে, যদি কখনো ইমেজ না পায়, সেই ক্ষেত্রে আমরা একটা অল্টারনেট টেক্সট দেখাইতে পারি। আর সেজন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তার নাম হচ্ছে এএলটি, মানে অল্ট। এই এএলটি অ্যাট্রিবিউটের ভিতরে আপনাকে কিছু একটা রাখতে হবে। ধরেন আপনি যেই রিলেটেড ইমেজ, সেই রিলেটেড একটা কিওয়ার্ড ব্যবহার করবেন। তো আমাদের ইমেজটা কেমন ছিল, এইরকম কিছু। ধরেন আমরা এখানে লিখলাম কুকিং, কোনো কিছু রান্না হচ্ছে, সো এই জন্য লিখলাম কুকিং। তো সেভ করেন, ব্রাউজার এসে রিলোড করেন, দেখেন এই যে এখানে কুকিং কথাটা চলে আসছে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার হচ্ছে যে ওই বিষয়গুলোই হচ্ছে যে কি বলে, ইমেজগুলা তখনই আসবে যখন হচ্ছে আপনি কি বলে এটাকে, ইমেজটা লোড হবে না, বা ইমেজ কোনো কারণে ইমেজটা দেখা যাবে না, তখনই এটা দেখা যাবে। ইমেজ পাইলে কিন্তু এই অল্ট অ্যাট্রিবিউট থাকবে না। আরেকটা বিষয়, ইমেজ পাক না পাক, এই অল্ট অ্যাট্রিবিউটটা সবসময় ব্যবহার করবেন, এটা ব্যবহার করা উচিত। এছাড়াও এটা এসইওর জন্য কাজে দেয়। এখন এসইও কি সেটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না, জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি। গুগলে আমরা অনেক কিছু লিখে সার্চ করি এবং ওই রিলেটেড ইমেজগুলো আমরা পাই। গুগল এটা কিভাবে খুঁজে বের করে, এই ইমেজের অল্টারনেট টেক্সট থেকে খুঁজে বের করে, ডেসক্রিপশন থেকে খুঁজে বের করে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের এই অল্ট অ্যাট্রিবিউট ব্যবহার করা উচিত। সো আপনি এখানে ব্যবহার করবেন। আমি আর বিস্তারিততে গেলাম না এসইও নিয়ে, কারণ এসইও ভিন্ন একটা বিষয়। ওয়েবের সাথে হচ্ছে যে ওয়েব ডিজাইনের সাথে এটা রিলেশন হচ্ছে শুধুমাত্র আমরা যখন কোড করব তখন ওই এসইও ফ্রেন্ডলি করে কোডটা করব, আর বাকিটা যারা এসইও জানে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজার তারা আসলে করবে, ওগুলো আমাদের কাজ না। ঠিক আছে, গুগলে কিভাবে র্যাঙ্ক করাইতে হয় সেটা তাদের বিষয়, আমরা ওইগুলো দেখব না। ওকে, তো আমাদের মোটামুটি ইমেজ দেখলাম যে অল্ট অ্যাট্রিবিউট এবং এসআরসি অ্যাট্রিবিউটের ব্যবহার, কিন্তু প্রবলেমটা হলো আমাদের ইমেজ পাচ্ছে না। ইমেজ না পাওয়ার কারণ হচ্ছে, যখন আপনি একটা ফাইলে বলবেন এসআরসির মধ্যে একটা ফাইলের নাম বলবেন, ফাইলের নাম দিলেন 1.jpg, তাই না? তখন কি হবে, আপনার ব্রাউজার দেখবে যে এই আশেপাশে কোনো 1.jpg আছে কিনা। কার আশেপাশে? যেই ফাইলে কল করেছেন সেই ফাইল। কোন ফাইলে কল করেছি? index.html। তাহলে index.htmlটা আছে এইখানে, এর আশেপাশে কি কোথাও 1.jpg নামের ফাইল আছে? এখানে নাই। যেহেতু নাই, এই জন্যই ব্রাউজার এখানে ওই ইমেজটা শো করাতে পারতেছে না। যদি থাকতো তাহলে কিন্তু সে শো করাইতে পারতো।
এখন কথা হলো তাহলে আমরা কিভাবে কল করব। সেই ক্ষেত্রে আমাদের বলে দিতে হবে ইমেজটা আছে তবে পাশেই নাই, অন্য একটা ফোল্ডারের ভিতরে আছে। ফোল্ডারের নাম কি? ইমেজেস। তো এই জন্য আপনাকে প্রথমে এই ফোল্ডারের নামটা বলতে হবে, তারপরে স্ল্যাশ দিয়ে বলতে হবে আপনার ইমেজের নাম। অর্থাৎ আপনাকে এখানে লিখতে হবে ইমেজেস স্ল্যাশ 1.jpg, ইমেজেস স্ল্যাশ 1.jpg। এইটা যখন আপনি করবেন তখন আপনি দেখবেন যে এবার হয়ে গেছে। এই ইমেজেস লিখবেন কিন্তু সব সময় না, যদি আপনার ফোল্ডারের নাম ইমেজেস হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা লিখতে হবে। যদি ফোল্ডারের নাম হতো ফটো তাহলে লিখতে হতো ফটো স্ল্যাশ 1.jpg। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। অর্থাৎ প্রথমে ফোল্ডারের নাম তারপর ইমেজের নাম। এবার আসি, আমরা আরেকটা ইমেজ শো করাইতে চাই, যেমন 2.jpg এটা। কিন্তু ধরেন আমি এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করলাম, এটার নাম হচ্ছে ফটো, আর এইটার ভিতরে আমি এখানে রেখে দিলাম 2.jpgটা আছে কোথায়? ফটোর মধ্যে। এবার প্রবলেম কি? এবার প্রবলেম হলো আমি দেখেন কি হয়, আমরা এখানে একটা বিআর ট্যাগ ইউজ করলাম, ইমেজ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, দুইটা বিআর ট্যাগ ইউজ করলাম। এবার আমরা একটা আইএমজি ট্যাগ নিলাম, এসআরসির মধ্যে আমরা এখন ইমেজটাকে কল করব। কোন ইমেজ? 2.jpg। কোথায় আছে দেখেন, আমাদের index.html হচ্ছে এখানে, 2.jpgটা কোথায় আছে? আমাদেরকে দেখেন ইমেজেস নামক একটা ফোল্ডার, তার মধ্যে যাওয়ার পরে দেখতে পাচ্ছি 2.jpg নাই। তো এখন যদি আপনি এখানে লিখেন ইমেজেস স্ল্যাশ 2.jpg তাহলেও কিন্তু আপনার ইমেজ পাবে না। একটা রিলোড করেন, দেখেন ইমেজ পায় নাই। এখানে অল্ট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে আমরা জানি, তাই লিখে ফেলেন এটা কি রিলেটেড ছিল। আচ্ছা, যে রিলেটেডই থাকুক না কেন, আমরা জাস্ট লিখতেছি পিকচার, লিখে রাখলাম আর কি আপাতত। তো রিলোড করেন, এখন এখানে দেখবেন একটা পিকচার লেখা, এইটা আসতেছে, ইমেজ পায় নাই। না পাওয়ার কারণ একটু আগেই বললাম। ব্রাউজার এখন কি করতেছে, এই index.html এ যেহেতু এটাকে কল করা হয়েছে তাই সে index.html থেকে খোঁজা শুরু করছে। প্রথমে কাকে খুঁজবে? এই ফোল্ডারটাকে খুঁজবে, ইমেজেস স্ল্যাশ, তার মানে এই ফোল্ডারে সে প্রবেশ করবে, ফোল্ডারের মধ্যে প্রবেশ করলো। তারপরে কার নাম দেয়া? 2.jpg। এখন সে এইখানে খুঁজবে 2.jpg আছে কিনা, কিন্তু নাই। একটা আছে 1.jpg আর একটা হচ্ছে 3.jpg, কিন্তু আমাদের ওই 2.jpgটা নাই। তাহলে কি করতে হবে? 2.jpg পাওয়ার জন্য বলে দিতে হবে তুমি এই ফটো নামের ফোল্ডারের মধ্যেও প্রবেশ করো। এই জন্য আপনাকে এবার এইখানে আবার লিখতে হবে ফটো স্ল্যাশ, তার মানে প্রথমে কোথায় ঢুকবে? ইমেজেস ফোল্ডারে ঢুকবে, তারপরে ফটোতে ঢুকবে, তারপরে হচ্ছে 2.jpg। এবার দেখেন এই যে 2.jpg। এখন যদি আপনি একটা রিলোড করেন তাহলে অবশ্যই আপনি এই ইমেজটাকে এখানে দেখতে পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তার মানে আপনার যদি 5টা ফোল্ডারের মধ্যেও থাকে, আপনি কি করবেন? প্রথম ফোল্ডারের নাম স্ল্যাশ, দ্বিতীয় ফোল্ডারের নাম স্ল্যাশ, তৃতীয় ফোল্ডারের নাম স্ল্যাশ, চতুর্থ ফোল্ডারের নাম স্ল্যাশ, পঞ্চম ফোল্ডারের নাম স্ল্যাশ, ইমেজের নাম। এভাবে আপনি হচ্ছে কাজ করবেন। তবে এতগুলো ফোল্ডারের মধ্যে সাধারণত থাকবে না, আমরা একটা ফোল্ডারের মধ্যেই রাখবো, আলাদা আলাদা রাখার দরকার নেই। বড় জোর 2টা ফোল্ডারের মধ্যে থাকতে পারে, কিন্তু এরকম 3, 4টা 5টা ফোল্ডারের ভিতরে রাখতে গেলে আমাদের জন্যই কোড করতে অনেক দেরি হবে, সো এটা কোনো প্রয়োজন পড়বে না। এতক্ষণ দেখলাম কিভাবে ফোল্ডারের ভিতরে প্রবেশ করতে হয়, এখন আমরা দেখব কিভাবে ফোল্ডারের বাহিরে প্রবেশ করতে, বাহিরে আসতে হয়। তবে তার আগে আমি একটু বলি যে এই অংশটুকু কারো কাছে পেঁচানো মনে হয়েছে কিনা, যদি কারো কাছে পেঁচানো মনে হয়ে থাকে তাহলে আমাকে বলেন। আচ্ছা, একজন একটা মেসেজ করেছে, স্যার আমি অ্যাসাইনমেন্ট করেছি, সাবমিট করব কিভাবে? অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন কিভাবে সেটা বোধহয় প্রথম কিংবা দ্বিতীয় ক্লাসে দেখানো আছে। তো আপনি হচ্ছে দ্বিতীয় ক্লাস বা প্রথম ক্লাসে গেলে সেটা দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনি এখান থেকে দেখে নেবেন, আজকে আর আমি ওটা দেখাতে যাচ্ছি না। ঠিক আছে, আপনারই প্রথম কিংবা দ্বিতীয় ক্লাস যদি দেখে ফেলেন তাহলেই আপনি জেনে যাবেন, ওইখানে দেখানো আছে যে আপনি কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। তারপর আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, আপনার ইশিখনে যে ওয়েবসাইট, মানে আপনার যে অ্যাকাউন্ট আছে সেখানে লগ ইন করলেই আপনি প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার অপশন পাবেন। তো আপনার কাজগুলো আপনি সেখানে দিবেন, আর কিভাবে দিবেন সেটা বলে দেওয়া আছে। প্রথম ক্লাস না, দ্বিতীয় ক্লাস হবে, কারণ প্রথম ক্লাসে আমরা কোনো কাজ করিনি, দ্বিতীয় ক্লাসেই আপনি মোস্ট প্রবাবলি দ্বিতীয় ক্লাসে এটা দেখানো আছে, সো এখান থেকে দেখে আপনি হচ্ছে করে নেবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, জি হ্যাঁ, কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা বলেন। জি বলেন। এটা নিয়ে আমার কোনো কনফিউশন নেই, একটা কথা বলতে জি চাচ্ছিলাম, বলেন। যেটা হচ্ছে আমরা যে ক্লাস চতুর্থ যে ক্লাসটা করেছি তার যে কুইজটা দিলাম,
সেটার মধ্যে তো স্যার ইমেজের যে অ্যাট্রিবিউট গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে সেটা তো গত মানে ক্লাসের যে কুইজের এটার মধ্যে চলে গেছে। তাছাড়া গ্রাফিক্স এর যে একটা ইয়ে আছে ফরম্যাট আছে এসভিজি ওইটাও চলে গেছে, এটা তো আমরা আলোচনা করিনি। তাছাড়া আজকে যে ব্যাকগ্রাউন্ড ইমেজের এটা তো মানে করা হয়নি, আজকে আলোচনা করেছি, কিন্তু আমরা গত ক্লাসের কুইজের মধ্যে এটা পেয়েছি আচ্ছা, স্যার। টপিকের সাথে হয়তো কুইজের কিছুটা ইয়ে আছে, আপনারা হচ্ছে কুইজ তা- প্রতিদিন এটা প্রতিদিন দিবেন না, আপনারা এগুলো পরেই দিয়েন, ঠিক আছে? কুইজগুলো হচ্ছে যে পরেই দেন একসাথে, ধরেন কয়েকটা ক্লাস পর পর আপনারা হচ্ছে ওটা দিয়েন, কারণ কুইজের সাথে টপিকের অনেকটাই মিল নেই, কারণ মডিউল একজন তৈরি করেছে আবার কুইজ আরেকজন তৈরি করেছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটু এলোমেলো হয়ে গেছে জি স্যার, হয়তো। এই যে ভিডিও তারপর অডিও এই জন্য এটা জিজ্ঞেস করতাম আর ঠিক কি। আছে, ওকে, আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার আমরা কোথায় যাব সেটা হচ্ছে, আমরা যেটা বলতেছিলাম ফোল্ডার থেকে বের হয়ে আসবো। আমরা ধরেন বের হবো না, এটার মধ্যেই ধরেন আমরা এখন একটা নতুন ফাইল ক্রিয়েট করতেছি। ফাইলের একটা নাম দিলাম, ধরেন পেজ বা পেজেস দিলাম, একটা দিলেই হলো। এইটার মধ্যে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করতেছি। ধরেন পেজের একটা নাম দেন, আপনার পছন্দ মতো যে কোনো নাম দেন। ধরেন পেজের নাম দিলাম another.html। ঠিক আছে, সো আমাদের কাছে এখন তাহলে দুইটা পেজ আছে, মানে দুইটা HTML ফাইল আছে। একটা হচ্ছে another.html আর একটা হচ্ছে index.html। ইন্ডেক্সটাই হচ্ছে আমাদের হোম পেজ, মেইন পেজ। তো আর এটা হচ্ছে ধরেন আমাদের আরেকটা পেজ। তো এই আরেকটা পেজের মধ্যে এখন আমরা কাজ করব। তো ওইটা কোথায় আছে? পেজেস নামক ফোল্ডারে। তো দেখেন এখন কিন্তু আমাদের দুইটা পেজ, এই বিষয়টা খেয়াল রাখেন। এখানে আমরা একটা HTML বেসিক স্ট্রাকচার নিয়ে নিলাম, এখানে জাস্ট লিখলাম অ্যানাদার। এই জায়গাটার মধ্যে আমরা একটা মেটা ট্যাগ ব্যবহার করব, সেটা আপনারা সবাই জানেন। আর এবার এটার মধ্যে কিছু লিখেন, ধরেন আমরা একটা h1 ট্যাগ নিলাম, এখানে লিখলাম অ্যানাদার পেজ, জাস্ট লিখে রাখলাম। এখন এটাকে একটু ওপেন করি, চলেন। দেখতে পাচ্ছি আরেকটা পেজ আসছে আমাদের অ্যানাদার, আর এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। তাহলে দুইটা পেজ আমরা দেখতেছি। এবার আমরা একটা সিস্টেম রেডি করব, সেটা হচ্ছে এই ইন্ডেক্স পেজের কোনো একটা জায়গায় ক্লিক করার পরে যেন আমরা অ্যানাদার পেজে যেতে পারি সেরকম একটা ব্যবস্থা করব। সেটা একদম উপরের দিকে করি, আসেন ইন্ডেক্সে চলে যাই। এই হচ্ছে আমাদের ইন্ডেক্স, ঠিক আছে? এইখানে এসে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। আমরা জানি যে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমেই আমরা ভিন্ন পেজে যেতে পারি, হাইপার রেফারেন্সের মাধ্যমে, তাই না? আচ্ছা, এইখানে এসে আমরা এখন কোন পেজের সাথে লিংক করাবো সেটা বলে দিব। তবে তার আগে লেখেন এখানে, সাপোজ এখানে লিখলাম ভিজিট অ্যানাদার পেজ, ঠিক আছে, এইরকম কিছু লিখলাম। এবার একটা রিলোড করেন, দেখেন এই যে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আসছে ভিজিট অ্যানাদার পেজ, কিন্তু ক্লিক করলে কোথাও যাবে না। কেন? কারণ হচ্ছে আমরা এইখানে এই href এর মধ্যে কোনো লিংক দেই নাই। আমরা তো জানি অ্যাঙ্কর ট্যাগের ব্যবহার, আমরা সবাই জানি, এর আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তো এখানে মূলত লিংক দিতে হয়, বাট আজকে আমরা অন্য ওয়েবসাইটের লিংক দিব না। গত ক্লাসে বা এর আগের ক্লাসে যখন আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আলোচনা করেছি, তখন আমরা এখানে কোনো ইয়ে পাইনি, কি বলে এই জায়গায় কি বলে, আমাদের অন্য কোনো পেজ ছিল না, সেই পেজ লিংক আপ করিনি, আমরা ভিন্ন ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছিলাম, ইউআরএল। তো আমরা আজকে আমাদেরই একটা অন্য পেজ, যেমন এই যে another.html, এটার সোর্সটা বলে দিব। তো এটা কিভাবে বলতে হবে দেখেন, সেম আমি একটু আগেই বলেছি, ইমেজ যেভাবে কল করেছি অন্য যে কোনো ফাইল সেভাবেই কল করব, ঠিক আছে? তবে ইমেজের মধ্যে আমরা ব্যবহার করেছি সোর্স, তাই না? এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, কোথায় যেন এই যে। কিন্তু অ্যাঙ্করটাকে কি এসআরসি ব্যবহার করতে হয় না, href ব্যবহার করতে হয়, বাট ফাইলের পাথ বলে দেওয়ার নিয়ম একই। তো দেখেন আমরা কাজ করতেছি এখন কোনটায়, index.html এ, কিন্তু আমরা কার সাথে লিংক আপ করব? অ্যানাদারের সাথে, another.html এর সাথে। তো এখন এখান থেকে এখানে প্রবেশ করার জন্য আমাদের প্রথমে ফোল্ডারের নাম লিখতে হবে, স্ল্যাশ দিয়ে ফাইলের নাম লিখতে হবে, তাই না? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আগে ফোল্ডারের নাম লিখবো, ফোল্ডারের নাম হচ্ছে পেজেস, এই যে পেজেস, স্ল্যাশ দিয়ে বলবো ফাইলের নাম another.html, হয়ে গেছে। এবার যদি রিলোড করি তাহলে দেখেন এখানে যখন ক্লিক করব তখন আমরা another.html এ চলে আসছি, ওকে? কিন্তু এখন আমাদের যদি হোম পেজে যেতে হয় তাহলে কি করতে হবে? ব্যাক করতে হবে। ক্লিক করলাম আবার ব্যাক করলাম, এখানে ক্লিক করলাম আবার ব্যাক করলাম, কিন্তু আমি চাচ্ছি ক্লিক করে যখন এই পেজে আসবো, এই পেজেও একটা ওইরকম অ্যাঙ্কর ট্যাগ থাকবে, যেখানে ক্লিক করলে আমরা আবার ওই অ্যানাদার পেজে যেতে পারবো, সরি আমাদের হোম পেজে যেতে পারবো।
তাহলে আমাদের কাজ করতে হবে কোথায়? আমাদের এবার তাহলে কাজ করতে হবে এই যে another.html এর মধ্যে। এখন কিন্তু আর index.html এ কাজ করব না, কারণ index.html এ থাকাকালীন আমরা এই অ্যাঙ্কর ট্যাগটাকে দেখতে পেয়েছি, বাট another.html এ আমরা অন্য একটা অ্যাঙ্কর ট্যাগ দেখতে চাই, তাই আমরা এখানে একটা নতুন অ্যাঙ্কর ট্যাগ নিব। আর এই জায়গাটার মধ্যে আমরা এখন কিছু একটা লিখব। কি লিখব? প্রথমে আমরা আগে লিখে নেই ভিজিট হোম পেজ, ঠিক আছে? এটা লিখলাম, একটা রিলোড করে আসি। দেখেন এই যে এখানে ভিজিট হোম পেজ আসছে, কিন্তু ক্লিক করলে কি হোম পেজে যাবে? না, যাবে না। এখন দেখেন এখানে তাহলে এবার পাথ কি বলবো? আমরা কাজ করতেছি another.html এ, ব্যাপারটা বুঝেন। another.html কোথায়? এই যে এখানে। এখন বিষয় হলো another.html এর এখানে কিন্তু index.html নাই, কোনো ফোল্ডারও নাই যে আমি ফোল্ডারের মধ্যে প্রবেশ করব। যখন আমরা index.html এ ছিলাম তখন ফোল্ডারে প্রবেশ করার জন্য আমরা ফোল্ডারের নাম লিখে তারপরে ফাইলের নাম বলে দিয়েছিলাম, হয়ে গিয়েছে। কিন্তু another.html এ যদি আমরা কোনো ফোল্ডারের নাম বলি, সেই ফোল্ডারই এখানে খুঁজে পাবে না, কারণ ফোল্ডার তো এখানে নাই। ফোল্ডার, ওই ফাইলটা কোথায়? ফাইলটাই তো বাইরে, তার মানে কোনো কিছুতে প্রবেশ করার মতো জায়গা নেই, বা ফাইলটাও এখানে নাই। ফাইলটা আছে এই ফোল্ডারের আগের ফোল্ডারে, তাই না? যেহেতু আগের ফোল্ডারে আছে, এই পিছনের ফোল্ডারে যাওয়ার জন্য আপনাকে এবার তাহলে লিখতে হবে ডট ডট স্ল্যাশ, ঠিক আছে? ডট ডট স্ল্যাশ, এইটার মানে হচ্ছে আগের ফোল্ডারে যাও, অর্থাৎ যেই ফাইলে কাজ করতেছি সেই ফাইলের আগের ফোল্ডারে এই জায়গায় আসছে। এইবার এইখানেই আসার পরেই তো হচ্ছে যে দেখবে যে index.html আছে, তাহলে এখানে আমরা এখন লিখে দিব index.html। এই হয়ে গেল। তার মানে আগে another.html যেই ফোল্ডারে ছিল সেটা থেকে আগে বের হলো, তারপরে স্ল্যাশ index.html। এখন আর কোনো সমস্যা নাই। এখন একটা রিলোড করেন, এবার দেখবেন ক্লিক করলাম হোম পেজে চলে আসছি, আবার এখানে ক্লিক করলাম another পেজে চলে আসছি। এই ক্লিক করলাম এই, আর এই ক্লিক করলাম এই। আশা করি বুঝতে পেরেছেন। এবার ধরেন another.html এর মধ্যে আমরা একটা ইমেজ দেখাতে চাচ্ছি, তাই another.html এ আমি এখানে একটা img ট্যাগ নিলাম। src অ্যাট্রিবিউট থাকবে আর alt অ্যাট্রিবিউট থাকবে, যেটা আমরা জানি। এখানে লিখে রাখলাম জাস্ট পিকচার, আর এখানে এখন একটা ইমেজ দেখাবো। কোন ইমেজটা দেখাইতে চাই? সাপোজ এবার আমরা দেখাতে চাচ্ছি এই যে 3.jpg এই ইমেজটা। ওকে, এখন কিভাবে দেখাবো? দেখেন আমরা কাজ করতেছি কোথায়? another.html এ। তার মানে এই যে এখানে, এখানে কি কোনো ইমেজ বা কোনো ইমেজের ফোল্ডার আছে? নাই। তার মানে আপনাকে ব্যাক করতে হবে। ব্যাক করার জন্য কি লিখতে হবে? ডট ডট স্ল্যাশ দিলাম। এরপরে কাজ কি? একটু মাইক্রোফোনটা সবাই অফ করে রাখেন কাইন্ডলি। তো যেটা বলতেছিলাম যে ডট ডট স্ল্যাশ দেওয়ার পরে কি হবে? ব্রাউজার এখানে আর খুঁজবে না, আগের ফোল্ডারে গিয়ে খুঁজবে। এখন আগের ফোল্ডারেও তো ইমেজ নাই, তার মানে এখানে আমরা সরাসরি ইমেজের নাম লিখতে পারতেছি না। কোথায় যাব? একটা ফোল্ডারের মধ্যে প্রবেশ করব, আর প্রবেশ করার জন্য কি করতে হয়? ফোল্ডারের নামটা লিখতে হয়। তো ফোল্ডারের নাম হচ্ছে ইমেজেস, তাই না? এই যে ইমেজেস। এবার এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করবে, তারপরে কোন ফাইল? 3.jpg। তার মানে আপনাকে এখানে এখন আবার স্ল্যাশ দিয়ে বলতে হবে 3.jpg। এইবার দেখবেন হ্যাঁ ঠিক আছে। রিলোড করেন, এই যে দেখেন আপনার ইমেজটা এখানে আসছে। আচ্ছা, এই ইমেজটাও বিশাল ইমেজ, ঠিক আছে? ওই বিশাল ইমেজটাই পাইছে। আচ্ছা যাই হোক, আমরা ছোট ইমেজই আনি। এখানে 3.jpg না লিখে এই যে এটা রাখি, এই যে 1.jpgটা আনি। আমরা কিন্তু এটাকে, আচ্ছা এখানে আপাতত আমরা একটা অ্যাট্রিবিউট দিয়ে ছোট করে দেই। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে উইথ, ঠিক আছে? অ্যাট্রিবিউটের নাম কি? উইথ। এখানে আপনি একটা অ্যাট্রিবিউট দিলেন, সাপোজ 500, ঠিক আছে? তাহলে এটা ছোট হয়ে যাবে, মানে 500 পিক্সেল হয়ে যাবে। একটা রিলোড করেন, এই যে, ঠিক আছে? এই হচ্ছে আপনার ইমেজটা। ওকে, তো আমরা কিন্তু এভাবে উইথ ব্যবহার করব না। আমরা যখন সিএসএস শিখবো সিএসএস দিয়ে করব। আপাতত ইমেজটাকে ছোট রাখার জন্য আমরা এখানে দেখাইলাম। তো আমরা তাহলে একটা শিখে গেলাম কিভাবে ফোল্ডারের মধ্যে প্রবেশ করে আমরা কোনো ফাইলকে লিংক আপ করতে পারি, আবার কিভাবে আমরা কোনো একটা ফোল্ডার থেকে আগের ফোল্ডারে ব্যাক করতে পারি। তো আগের ফোল্ডারে যাওয়ার জন্য ডট ডট স্ল্যাশ দিতে হবে, আর কোনো ফোল্ডারে প্রবেশ করার জন্য ফোল্ডারের নাম লিখে স্ল্যাশ দিতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। তো এভাবে আমরা হচ্ছে ফাইলগুলোকে লিংক আপ করাবো। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইমেজ দেখলাম। আচ্ছা, ইমেজের আরো একটা বিষয় দেখব। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। বলছিলাম স্যার আমাদের যদি ডবল মানে ফোল্ডার যদি ব্যাক হয়ে আসতে হয় সেভাবে কিভাবে ওই আসবে? সেম নিয়ম, সেটাই তো দেখলেন। দুইটা ফোল্ডারের ভিতরে থাকলে কি করতে হয়? দুইবার ফোল্ডারের নাম লিখে প্রবেশ করতে হয়। ডাবল হলেও ঠিক একই ভাবে ডট ডট স্ল্যাশ দিয়ে বের হয়ে আসতে হবে।
কিন্তু সাধারণত আপনাকে জি ডাবল স্যার, থ্যাংক ইউ। ডাবল বের হয়ে আসতে হবে না, কারণ এত ভিতরে আপনি আপনার ফাইলকে কখনোই রাখবেন না। আপনার ফাইলগুলো বড়জোর একটা ফোল্ডারের মধ্যেই থাকবে, ঠিক আছে? দুইটা ফোল্ডারের ভিতরে আপনারটা কখনোই থাকবে না। আর কখনোই আপনার প্রজেক্ট ফোল্ডারের বাহির থেকে কোনো কিছু নিয়ে আসবেন না। যেই ফাইল থাকবে সবগুলো ফাইলই অবশ্যই প্রজেক্ট ফোল্ডারের ভিতরেই থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার বড়জোর একটা ফোল্ডারই থাকবে, আপনার দুইটা ফোল্ডার কখনোই থাকবে না, ঠিক আছে? ওকে, এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হইতেছে এক ধরনের ইমেজ আছে, সেটা হইতেছে অ্যানিমেটেড ইমেজ, সেটাকে জিফ বলে থাকি আমরা। তো এই ইমেজগুলো নাড়াচাড়া করে, তো অনেকে এটাকে ভিডিও ভাবতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এটা একটু দেখাই আপনাদেরকে। গুগল থেকে সার্চ করি, এখানে লেখেন জিফ ইমেজ, লিখে সার্চ করেন, এখানে ক্লিক করেন, এখানে বিভিন্ন রকমের ইমেজ আপনি দেখতে পাবেন, ঠিক আছে? ধরেন এই যে একটা ইমেজ আছে, এটার মধ্যে ক্লিক করে দেখি তো এটার কি অবস্থা। আসতে সময় নিচ্ছে। আচ্ছা, এই যে দেখেন একটা ইমেজ আসছে। এই যে ইমেজ, এগুলোকে আপনি ডাউনলোড করে কাজ করতে পারেন, ঠিক আছে? আর এছাড়া আরেকটা জিনিস দেখিয়ে দেই, ডাউনলোড না করে আমরা কিভাবে কাজ করতে পারি। ডাউনলোড না করে আমরা লিংক কপি করতে পারি। ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করলে দেখবেন কপি ইমেজ অ্যাড্রেস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে ইমেজের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো আপনি যদি একটা নিউ ট্যাব ওপেন করে এই বারে হচ্ছে যে সেইটাকে পেস্ট করে দেন, দেন এন্টার প্রেস করেন, তাহলে কিন্তু আপনি এই ইমেজটাকেই দেখতে পাবেন, ঠিক আছে? তো আপনি যদি এই ইউআরএলটাই ওই এসআরসির মধ্যে দিয়ে দেন তাহলেও কিন্তু হবে। আমরা দেখি এখানে, আমরা এখানে দুইটা বিআর ট্যাগ ইউজ করলাম, ঠিক আছে? এবার যেটা করব সেটা হচ্ছে এখানে একটা নতুন আইএমজি ট্যাগ দিলাম, এসআরসির মধ্যে ওই লিংকটা দিয়ে দিলাম। অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে এখানে জাস্ট লিখলাম হচ্ছে জিআইএফ ইমেজ, জাস্ট লিখলাম, বা কার্টুন লিখে রাখেন, ঠিক আছে? লিখলাম কার্টুন। তো এখন একটা ব্রাউজারে যাচ্ছি আমরা, ব্রাউজারে এসে যদি একটা রিলোড করি তাহলে আমরা দেখব এই যে দেখেন আমাদের এখানে চলে আসছে ইমেজটা, ওকে? এছাড়াও আপনি ডাউনলোড করেও কাজটা করতে পারতেন। তবে এই যে ইউআরএল যে ব্যবহার করবেন, এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এই ইমেজটা কিন্তু এখন আপনার কাছে নাই। এই ইমেজটা যেই ওয়েবসাইটে আছে তাদের ইউআরএলটা আপনি নিয়ে আসলেন। তো সেই ক্ষেত্রে যদি এই ওয়েবসাইটের ইউজার বা সরি ওনার কখনো এই ইমেজটাকে সরিয়ে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইট থেকেও এটা চলে যাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনি আপনার নিজের ইমেজই ব্যবহার করবেন, অন্যের ইমেজ ব্যবহার করবেন না, ডাউনলোড করে করবেন। আর ডাউনলোড করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যে ডাউনলোড করতেছেন সেই ইমেজটার কপিরাইট আছে কিনা। যদি কপিরাইট থাকে তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? অন্যের ইমেজ ব্যবহার করা যাবে না। যেমন আপনি চাইলেন আর আমার ইমেজ ব্যবহার করে ফেলেন, আমার পার্সোনাল ইমেজ, সেই ক্ষেত্রে কিন্তু আমি যে কোনো সময় আপনাকে কি বলে ফাঁসিয়ে দিতে পারি। তো যাই হোক, কখনোই আমরা কপিরাইট ব্যবহার করব, মানে কপিরাইট আছে বা সম্ভাবনা আছে এই জাতীয় কোনো ইমেজ ব্যবহার করব না। যে ইমেজগুলো ফ্রি সেই ইমেজগুলো আমরা ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা কি বলে ওয়েবসাইটে যেতে পারি, দুই একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিই। একটা হচ্ছে pixabay.com। এই ওয়েবসাইটে আসলে আপনারা অনেক ফ্রিতে খুব ভালো কোয়ালিটির ইমেজ পাবেন। তো আপনি কি বলে আপনার কাজ করার জন্য এই ওয়েবসাইটের ইমেজগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও অনেক আছে, pixels.com, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। ওইখানেও ফ্রিতে আপনি অনেক ইমেজ পাবেন। তো ওই ফ্রি ইমেজগুলো হচ্ছে যে ব্যবহার করবেন। কখনোই হচ্ছে যে গুগল থেকে সার্চ করে কোনো ইমেজ নেবেন না। প্র্যাকটিস পারপাসে নিতেই পারেন, প্র্যাকটিস পারপাসে নিলে কোনো সমস্যা নেই, কারণ এগুলো তো নিবেন, ওগুলো আপনার কাছেই থাকবে, এগুলো তো আর আপনি বাহিরে কোথাও দিচ্ছেন না, তাই না? তো প্র্যাকটিস পারপাসে নিলে কোনো প্রবলেম হবে না, বাট অন্যান্য ক্ষেত্রে প্রবলেম হবে। আচ্ছা, তো এটা একটা বিষয় গেল। এবার আরো একটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা এখন দেখব আমাদের এরপরে কি আছে, আইফ্রেম হচ্ছে একটা ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে আমরা হচ্ছে কাজ করতে পারি। কি কাজ করতে পারি দেখেন, আমরা একটা ট্যাগ নেই আইফ্রেম, তাহলে বুঝতে পারবেন। এই another.html নিতে পারেন, কিংবা আচ্ছা নেন, সমস্যা নেই, এখানেই নেন। তো এখানে আমরা একটা আইফ্রেম নামক ট্যাগ নিলাম। এখানে দেখবেন একটা এসআরসি অ্যাট্রিবিউট আসে, এখানে লিংক দেয়া যায়। তো আপনি এখানে আপনার লিংক এখানে দিতে পারেন। যেই লিংক দিবেন সেই লিংকটা একটা ফ্রেমের মধ্যে আসবে। তার আগে লিংক দেওয়ার আগে আমি জাস্ট ওয়েবসাইটে একটা রিলোড করি, তাহলে দেখবেন এই যে এখানে একটা ফ্রেম আসছে, দেখছেন? এখানে একটা ফ্রেম, এই ফ্রেমের মধ্যে যে কোনো ওয়েবসাইটকে আপনি দেখাইতে পারেন। তো সেটা কিভাবে দেখানো যায় সেটা হচ্ছে যে আমি এখানে দেখাতে চাচ্ছি। তো যেটা করবেন,
ধরেন ইশিকনের ওয়েবসাইটটাকে যদি আমরা দেখাতে চাই, দেখি ইশিকনের ওয়েবসাইটটা দেখানো যায় কিনা, খুব সম্ভবত যাবে না, বাট তারপর আমরা একটু দেখি। এখানে যদি আমরা একটা রিলোড করি তাহলে আমরা দেখবো যে এখানে ইশিকনের ওয়েবসাইটটা আসে কিনা, একটু ওয়েট করি আমরা। ঠিক আছে, সকল ওয়েবসাইট কিন্তু আইফ্রেমের মাধ্যমে দেখানো যায় না, কারণ এটা অফ করে রাখা যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি কখনোই আইফ্রেম দিয়ে দেখাইতে পারবেন না অন্য একটা ওয়েবসাইটকে আপনার ওয়েবসাইটে, কারণ এতে করে তো ধরেন আমি যদি সব ওয়েবসাইটকে দেখাইতে পারি তাহলে কিন্তু আমি নিজে একটা ওয়েবসাইট বানাতে পারি যেখানে 4টা বক্স থাকলো, এরকম 4টা আইফ্রেম থাকলো, একটার মধ্যে ফেসবুক, একটার মধ্যে ইনস্টাগ্রাম, একটার মধ্যে ইউটিউব, এভাবে আমি কয়েকটা হচ্ছে যে তৈরি করে নিলাম। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে, সবাই শুধু আমার ওয়েবসাইটে এসে 4টা এরকম ফ্রেম পাবে, 4টার মধ্যে করবে, দেখবে। আচ্ছা দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ইশিকনের ওয়েবসাইটটা আইফ্রেমের মাধ্যমে আসছে। ঠিক আছে, তবে কিছু কিছু ওয়েবসাইট যেমন ফেসবুক, ইউটিউব, এগুলো কিন্তু আপনি চাইলেই আইফ্রেমের মাধ্যমে দেখাতে পারবেন না। আচ্ছা, আইফ্রেমের এখানে উইথটা হচ্ছে যে একটু ছোট হয়ে আছে, আমরা যদি উইথ চাই তাহলে বাড়াতে পারি, সেই ক্ষেত্রে এখানে উইথ অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। এখানে আমরা আপাতত 100% লিখে দিলাম। এবার যদি একটা রিলোড করি তাহলে আমরা দেখব যে নিচের ইয়েতে চলে আসছে, এই যে এখানে নিচের লাইনে চলে আসবে। এটা আসতে একটু সময় নিচ্ছে, ইশিকনের ওয়েবসাইটটা লোড নিতে অনেক সময় নেয়। তো যাই হোক, আমরা এখানে একটা হাইটও দিয়ে দিই, আসতে থাকুক। হাইট দিলাম হচ্ছে ধরেন 500। ঠিক আছে, এখন যদি আমরা একটা রিলোড করি, রিলোড করলে আমরা দেখব যে এই যে ইশিকনের ওয়েবসাইটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। স্যার আপনি যেমন এই স্যার একটা প্রশ্ন ছিল স্যার, আপনি যেমন এই যে ইশিকনের ওয়েবসাইটটা আনছেন, সেক্ষেত্রে কি ইন্টারনেট কানেকশন থাকতেই হবে, অবশ্যই ইন্টারনেট, যে না হলে শো করবে না, এরকম আছে সমস্যা? ইন্টারনেট কানেকশন থাকবে। জি জি স্যার। ঠিক আছে, ইন্টারনেট না থাকলে তো শো করাবে না, তাই না? না না। আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে, আচ্ছা আচ্ছা, তো এটা ছিল আইফ্রেম। আইফ্রেমের মাধ্যমে আমরা বিভিন্ন ইউটিউবের ভিডিও, বা ইউটিউব আমাদেরকে ইয়ে দেয়, আপনার কি বলে ইউটিউবের মতো ভিডিও প্রোভাইডার, মানে সরি, আরে ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম আছে, যেই হোস্টিং প্ল্যাটফর্মে আমরা ভিডিও আপলোড করে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। তো সেগুলোও আইফ্রেমের মাধ্যমে আনতে হয়। ঠিক আছে, তো আমরা ইউটিউবেরটা দেখি যেহেতু এটা একটা ফ্রি প্ল্যাটফর্ম, এছাড়াও অনেক পেইড প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আমরা প্রিমিয়াম ভিডিও রেখে সেগুলোকে দেখাইতে পারি। তো আমরা প্রিমিয়ামে যাচ্ছি না, ইউটিউবে ফ্রি আছে, ফ্রি থাকলে ভালো আপনার জন্য একদিক থেকে, কারণ আপনি হচ্ছে নিজে কিছু টাকাও পাবেন, আপনার সাবস্ক্রাইবার বাড়াইতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি কোন পারপাসে ব্যবহার করবেন সেটা হচ্ছে বিষয়। আর জাস্ট ইউটিউব থেকে কিভাবে ভিডিও নিয়ে আসতে হয় জাস্ট সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট youtube.com-এ যাবেন এবং আপনার পছন্দ মতো ভিডিও হচ্ছে আপনি নিয়ে আসবেন। আপনার যেই এখন কিন্তু মানুষের ভিডিও নিচ্ছি এখান থেকে, ধরেন কোন ভিডিও নেওয়া যায়, এখান থেকে ধরেন আমরা এই ভিডিওটাকে ওপেন করলাম। ঠিক আছে, ওকে, ধরেন এই ভিডিওটা দেখাতে চাই। ক্লাস শেষ হয়ে যাবে, আপনি কি আবার ক্লাস নেবেন? আর জয়েন করব না, এটাই জাস্ট দেখি, আমাদের শেষ টপিক এটাই, জাস্ট এটা দেখাচ্ছি। ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করে কপি এমবেড কোডে ক্লিক করতে হবে, দেন কপি হয়ে যাবে। এবার আপনি জাস্ট যেখানে আপনি ভিডিওটা দেখাতে চাচ্ছেন সেখানে পেস্ট করে দিবেন, তাহলে ভিডিওটা চলে আসবে। আর এটার উইথ একটা দেওয়া থাকবে, সেই উইথটা আপনি চেঞ্জ করতে পারেন পরবর্তীতে। দেখেন আমরা যদি একটু নিচে যাই এখান থেকে, এই যে দেখেন ভিডিওটা চলে আসছে। ঠিক আছে, এইটার উইথ এই পর্যন্ত, আমরা এটাকে বাড়াতে কমাতে পারবো, সামনে যখন সিএসএস শিখবো তখন আমরা মূলত এই কাজগুলো করব। তো জাস্ট আমরা দেখলাম আর কি, আইফ্রেম দিয়ে আমরা কোনো ওয়েবসাইটকে দেখাইতে পারি, আর পুরো ইউটিউবকে কিন্তু দেখাতে পারবেন না, এটা কিন্তু আইফ্রেমের মাধ্যমেই আসছে, আপনি কোডটার দিকে তাকালেই বুঝতে পারবেন। ঠিক আছে, এটাও কিন্তু আইফ্রেম ট্যাগ, একটা ভিডিও আসবে কিন্তু পুরো youtube.com কখনোই আসবে না। তো যাই হোক, এই পর্যন্তই রাখলাম আজকের টপিক। আমরা নেক্সট ক্লাসে এসে ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা ইমেজ এবং ফর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনারা সবাই এগুলো প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট জমা করেন।